নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। গল্পের ঢেউয়ে আপনাদের স্বাগত। আজকের গল্প পড়ব জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা গল্প শাপদ। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। নমস্কার। গল্প শুরু করছি। শাপদ, লেখক জ্যোতিরিন্দ্র নন্দী। আমার পড়ার ঘরে ঢুকে সে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি একবার মাত্র বই থেকে মুখ তুলে আগন্তুকের চেহারাটা দেখে নিলাম, যেন ওই একবার তাকানোই যথেষ্ট। তাতেই বুঝে নিলাম মানুষটি কেমন। বলতে কি, প্রথম দর্শনেই আমার মন কেমন খারাপ হয়ে গেল। এই মানুষ আমার সঙ্গে থাকবে, এখানে খাবে, হয়তো আমার সঙ্গে এক বিছানায় শোবে, চিন্তা করে মনটা ভীষণ খারাপ লাগতে লাগলো। আস্তে আস্তে সে আমার পড়ার টেবিলের কাছে এসে দাঁড়ালো, হাত বাড়িয়ে একটা বই তুলল, নামটা পড়ল, দুটো পাতা উল্টালো, তারপর আবার বইটা রেখে দিল। আমি তখন গভীর মনোযোগের সঙ্গে বাঁধানো খাতাটা টেনে নিয়ে ক্লাসের অঙ্কগুলো টুকে নিচ্ছিলাম। টেবিলের ছোট টাইমপিসটা টিক টিক শব্দ করছিল, কিন্তু সেই মৃদু শব্দ হঠাৎ যেন অস্বস্তিকর লাগছিল, যেন আমার কাজে বাধা দিচ্ছিল। হঠাৎ মনে হলো আমার খুব গরম লাগছে, কানের ভেতর থেকে গরম বাতাস বেরোচ্ছে। কাজ করা হলো না। খাতাটা বন্ধ করে কলমটা হাত থেকে একরকম ছুঁড়ে ফেলে রেখে দুপদাপ করে ঘর থেকে বেরিয়ে এলাম। একটা লোকের উপস্থিতি যে কত খারাপ লাগতে পারে বাইরে বারান্দায় দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম। অথচ সে আমার কোনো অপকার করছিল না, কোনো রকম অনিষ্ট চিন্তা করছিল না, কিন্তু তবু কেন তার উপর আমার এই বীতস্পৃহা, রাগ, আক্রোশ প্রথম দিন থেকে বুকের ভেতর দানা বাঁধতে শুরু করলো ভেবে পাইনি। হয়তো তাই হয়, রাস্তায় একটা লোক হেঁটে যাচ্ছে, নামধাম জানি না, স্বভাব চরিত্র কেমন শুনিনি, অথচ লোকটাকে একটুখানি দেখেই কেমন ভালো লেগে গেল। বাসে উঠলাম, আর একটা মানুষ সদয় হয়ে এক পাশে সরে বসে আমাকে বসতে একটু জায়গা করে দিল। কিন্তু কেন জানি মানুষটাকে দেখেই আমার এত খারাপ লাগলো যে মুখ ঘুরিয়ে রড ধরে ঠায় দাঁড়িয়ে রইলাম। সাধারণ একটা ধন্যবাদ জানাবার মতন আমার মনে উদারতা জাগা দূরে থাক, তার পাশে বসতে হবে চিন্তা করে দেহ মন কুঞ্চিত হয়ে উঠল। অথচ চেহারায়, পোশাকে তাকে ঘৃণা করার কিছুই নেই। তবু তার ওপর আমার বিরক্তি, বিদ্বেষ, ঘৃণা। কাজেই মানুষকে অপছন্দ করার, ঘৃণা করার কারণ যেমন চট করে হাতের কাছে খুঁজে পাওয়া যায় না, তেমনি ভালো লাগার যুক্তিও যে সর্বদা উপস্থিত থাকবে বলা শক্ত। যুক্তির চেয়ে চোখের দেখাটাই আগে মনের ওপর কাজ করে। যেমন সেদিন আমার পড়ার ঘরে মানুষটাকে দেখা মাত্র তার ওপর আমার মন বিরূপ হয়ে উঠেছিল। বারান্দায় দাঁড়িয়ে বাগানের ডালিম গাছটা দেখছি। পড়ার ঘর থেকে বেরিয়ে এসে সে আমার পাশে দাঁড়ালো। বুঝলাম আমার সঙ্গে কথা বলতে চাইছে, কিন্তু অত চট করে আলাপ জমাবার সুযোগ তাকে কে দেয়? আমি গম্ভীর হয়ে নিচে নেমে গেলাম, ঘাসের ওপর পায়চারি করতে লাগলাম। যা আশঙ্কা করলাম সে নিচে নামলো। রাগে, দুঃখে আমি সেখান থেকে একরকম ছুটতে ছুটতে বাইরে রাস্তায় চলে গেলাম। আমাকে এভাবে ছুটতে দেখে সে অবাক হয়েছিল। টের পেয়েও আমি দূরে সরে গেলাম, তার নাগালের বাইরে। তার ছায়া আমার ছায়ার সঙ্গে মিশতে দেব না, এমন একটা কঠিন প্রতিজ্ঞায় আমার দু পাটির দাঁত কঠিন দৃঢ়বদ্ধ হয়ে উঠেছিল। সকালটা এভাবে কাটল। রাস্তায়, কখনো বাগানে, বাড়ির ভেতর ঢুকতে ইচ্ছে করছিল না। স্কুলে অঙ্কের মাস্টারের বিস্তর বকুনি খেলাম হোম টাস্ক হয়নি বলে। মুখ ফুটে কিছু বললাম না। হয়তো আমি যদি সুকুমার বাবুকে বুঝিয়ে বলতাম কি কারণে অঙ্কগুলি করে আনা হয়নি, তো তিনি নিশ্চয়ই আমাকে গালমন্দ না করে চুপ করে যেতেন, একটু সহানুভূতি দেখাতেন। কিন্তু কি করে বলি? বাড়িতে একটা লোক এসেছে, আমার মাস্তুতো ভাই, যাকে দেখে আমার মেজাজ বিগড়ে গেছে। পড়ার টেবিলের কাছে ঘেঁষেছিল যখন
তার গায়ের বোটকা গন্ধ, ঘামের গন্ধ আমার নাকে লেগেছিল। শুকনো পেঁয়াজের শিকড়ের মতন 4-5টা অসমান দাড়ি থুতনি ফুঁড়ে বেরিয়ে আছে। মাথার চুলগুলি খাড়া খাড়া, নখগুলি বড় বড়, রং চটা ছোট একটা হাফ প্যান্ট পরনে, যা তার বয়স ও দেহের কাঠামোর পক্ষে অত্যন্ত বেমানান ঠেকছিল। মুগুরের মাথার মতন জবরদস্ত হাঁটু দুটোর দিকে তাকিয়ে কথাটা আমার মনে হয়েছিল, এমন একটা অপরিচ্ছন্ন বুনো চেহারার মানুষ আমার মাস্তুতো ভাই, আর সে আমাদের বাড়িতে থাকবে, খাবে, শোবে, হয়তো আমার ঘরে আমার বিছানার আমার পাশে শোবে। চিন্তা করে সারা সকালে আমার মাথা গরম ছিল। অঙ্কের স্যার সুকুমার বাবুকে যদি বুঝিয়ে বলতে পারতাম, না, কাউকে বলা হলো না। ক্লাসে চুপচাপ মুখ ভার করে বসে আমার সারা দিন কাটল। সহপাঠীদের গল্পে যোগ দিতে পারিনি। লিগের খেলা, সিনেমা, রকেট, গ্যাঙ্গারিন, ইংলিশ চ্যানেল, কত কি গল্প বুদবুদের মতন আমার নাকের সামনে, চোখের সামনে ভেসে বেড়ালো, ঘুরে বেড়ালো। আমি একটা বুদবুদ ওড়াতে পারিনি, একটাও ফু দিয়ে ভাঙতে পারিনি। কেবল বোকার মতো হা করে তাকিয়ে থেকে সব দেখলাম, শুনলাম। মনে হচ্ছিল আমি অপাংক্তেয় হয়ে গেছি, পরিচিত বন্ধুদের কাছ থেকে অনেক দূরে সরে গেছি। তাদের সঙ্গে কথা বলবার, মিশবার অধিকার আমার নেই। কেমন কান্না পাচ্ছিল। দূরে বা কাছে এমন একটি মাস্তুতো ভাই আমার থাকতে পারে কোনোদিন চিন্তা করিনি। ওরা সহপাঠী বন্ধুরা আমার ওই ভাইটিকে দেখলে নির্ঘাত হেসে ফেলবে, নাক সিটকোবে। আমার এমন জঙ্গলি চেহারার এক ভাই আছে যখন তারা জানতে পারবে, তাদের কাছে আমিও অস্পৃশ্য হয়ে যাব। স্কুল ছুটির পর বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না। নিশ্চয়ই পথের দিকে হাঁ করে সে তাকিয়ে আছে, আমার জন্য অপেক্ষা। আমার সঙ্গে কথা বলতে, মিশতে মানুষটা কি ভীষণ ছটপট করছিল তখন বোঝা গেছে। সকালবেলা বলা কওয়া নেই, একটা ফাইবারের সুটকেস হাতে ঝুলিয়ে হাঁটু অবধি ধুলো নিয়ে সে যখন বাড়িতে ঢুকলো, আমি তা দেখে অবাক। ঢিপ করে মাকে প্রণাম করলো, বাবাকে প্রণাম করলো। মা আমার দিকে তাকিয়ে হেসে বলল, চিনতে পারিস? ছোটবেলায় দেখেছিস, তারপর তো আর দেখা হয়নি। তোর মাস্তুতো ভাই গণেশ, সোদপুরের মাসিমার ছেলে। সোদপুরে আমার এক মাসিমা ছিল জানতাম, কবছর আগে তিনি মারা গেছেন তাও শুনেছি। হাঁপানির রোগী মেশোর কষ্টে সৃষ্টে সংসার চলে। রোগের জন্য তেমন ভালো কাজকর্ম জোটাতে পারছেন না, তার উপর একটা বড় মেয়ে ঘাড়ে। একটা ছেলে আছে। মাঝে মাঝে বাবা ও মাকে সেই মেশোর কথা বলা বলি করতে শুনতাম। বোন নেই, কিন্তু তাহলেও মা সেই রুগ্ন মেশো ও তার ছেলে মেয়েকে দেখতে একদিন সোদপুরে গিয়েছিল। তাও প্রায় বছর ঘুরতে চলল। এখন সেই সোদপুরের মাসির ছেলে যে এই ছেলে, এই চেহারা আমি কি করে জানব? মাথায় খাড়া খাড়া চুল ও থুতনির আগায় পেঁয়াজের শেকড় কটা দেখে আমার প্রথমটা এমন হাসি পাচ্ছিল, তাল গাছের মতন ঢ্যাঙা শরীর, আর মনে হচ্ছিল লোকটা কালাবোবা হবে। মা তাকে কি প্রশ্ন করছে হয়তো শুনতে পাচ্ছে না, বাবা কি জিজ্ঞেস করছেন বুঝতে পারছে না। কেমন যেন অসহায় শূন্য দৃষ্টি তুলে ধরে বাবাকে দেখছিল, মাকে দেখছিল, এবং ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে বারবার আমাকে দেখছিল। ঠিক কালাবোবা না হলেও বোকা, মূর্খ, আস্ত একটা গর্ধভাবে ওই তালগাছের মতন মানুষটা চিন্তা করে আমি আমার পড়ার ঘরে চলে এলাম। তারপর বুঝি সেই মানুষ মার কথা মতো জামা কাপড় ছেড়েছে, মুখ হাত ধুয়েছে, হাঁটুর ধুলো পরিষ্কার করেছে, এবং মার দেওয়া চা রুটি যা হোক কিছু খেয়ে আস্তে আস্তে একসময় আমার পড়ার ঘরে এসে ঢুকেছিল। পড়ার ঘর মানে আমার থাকবার, শোবার, বসবার, পায়চারি করবার এবং অনেক কিছু করবার ঘর, আমার সংসার, আমার 15 বছরের জীবনের একমাত্র আশ্রয়স্থল, 4 ফুট 6 ফুট ওই কুঠুরিটা। মুনি ঋষিদের যেমন গুহা গহ্বর থাকে এবং সেটাই তাদের একমাত্র জগৎ, আমার পড়ার ঘরটাও আমার সেই গোপন, সুরক্ষিত, পবিত্র, নির্জন জগৎ। সেখানে হঠাৎ এমন বিদঘুটে চেহারার একটা মানুষকে ঢুকে পড়তে দেখে কি রাগটাই না আমার তখন হয়েছিল। কিন্তু এখন স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমার নানা রকম দুর্ভাবনা হচ্ছিল। যদি দুপুরে আবার সে আমার ঘরে ঢুকে থাকে, বইগুলো ঘাঁটতে পারে, টেবিলের টানাটা খুলে দেখতে পারে,
আমার বিছানার বালিশের তলায় কি আছে না আছে শূন্য ঘরে সব নেড়ে চেড়ে উল্টে পাল্টে পরীক্ষা করতে থাকে। তাকে বাধা দেবে কে? বাবা অফিসে, মা নিজের ঘরে পড়ে পড়ে ঘুমোচ্ছে, চাকরটা এ সময় বাড়ি থেকে বেরিয়ে তাস পিটতে নিজের আড্ডায় চলে যায়। সুতরাং নিশ্চয়ই বইগুলো ঘাঁটতে ঘাঁটতে কোনো না কোনো একটা পাতার খাঁজের ভেতর লুকিয়ে রাখা 2-3টে চিঠি ও একটা ফটো তার চোখে পড়বে। টানাটা খুললে প্লাস্টিকের ছোট সেফটি রেজারটাও দেখে ফেলবে। মা কোনোদিন আমার বই বা টেবিলের টানা ঘাটাঘাটি করে না। বাবাকে তো এ জীবনে আমার পড়ার ঘরে উঁকি দিতেই দেখিনি। কাজেই নিশ্চিন্ত হয়ে আমি সব কিছু টেবিলের টানার ভেতর বইয়ের খাঁজের মধ্যে রেখে দিতে পারতাম। বালিশের নিচে আজ ভুল করে সিগারেটের প্যাকেটটা রেখে এসেছি। পারতপক্ষে মা আমার বিছানা ধরে না, দরকার হলে চাকরটাকে পাঠিয়ে দেয়। চাদরটা ওয়ার্ডটা খুলে আমি ওর হাতে তুলে দিই, সাবান দিয়ে কেচে দিতে কি ডাইং ক্লিনিকে পাঠাতে। কিন্তু তাহলেও সিগারেটটা দেশলাইটা আমি বালিশের নিচে কি তোষকের নিচে রাখি না। আজ কেমন ভুল হয়ে গেল। আর ঠিক আজই সেই লোক আমার ঘরে ঢুকবে। না, ওই গেঁয়োটাকে আমি ভয় করি না। কোথায় সোদপুরের ছেলে আর আমি খাস বালিগঞ্জের ছেলে। এই বয়সে আমি সিগারেট খাচ্ছি কি দাড়ি গোপ কামাচ্ছি কি কিছু গোপন চিঠিপত্র আমার প্রিয় 2-1 ফিল্ম স্টারের ছবি বইয়ের ভেতর লুকিয়ে রেখেছি, তা আমি দেখব। এসবের জন্যে ওই কিম্ভূত কিমাকার চেহারার গণেশচন্দ্রের কাছে জবাবদিহি দিতে হবে বড় একটা গ্রাহ্য করব কি না? না, আমার ভয় যদি মাকে বলে দেয়। চিঠির জন্য ভয় করি না, কেননা যে চিঠি লিখেছে সে আমার খোকন নামের পরিবর্তে বুদ্ধি করে মণি নামটা ব্যবহার করেছে। কাজেই এই চিঠি আমার কাছে লেখা নয়, এক বন্ধুর চিঠি। বন্ধু আমার কাছে রাখতে দিয়েছে। মাকে সেটা বুঝিয়ে বলা যাবে। সেফটি রেজারের জন্য ভয় করি না। আমার নাকের নিচে ও থুতনিতে কানে চুল গজাচ্ছে, ঘামলে মুখ কুটকুট করে, অসুবিধে হয়। তাই সেগুলি পরিষ্কার করতে অস্ত্রটা হাতের কাছে রাখতে হয়। মাকে বুঝিয়ে বলবো, তুমি তোমার বোনপোর মুখখানা একবার দেখো। তার থুতনির ওই জঙ্গলটা দেখতে যদি তোমার ভালো লাগে, তবে এখন থেকে আমিও না হয় আমার মুখটা এমন নোংরা করে রাখবো। কিন্তু আমরা যে জায়গায় আছি, যে পরিবেশের মধ্যে বড় হয়েছি, তাতে কোনো রকম নোংরামি অপরিচ্ছন্নতা বরদাস্ত করতে শিখিনি। তুমি তা ভালো করে জানো মা। স্কুলে যাবার সময় জুতোটা চকচকে না থাকলে কি, মাথার চুল পরিপাটি করে আঁচড়ানো না থাকলে তুমি রাগ করো, চোখ রাঙাও। কাজেই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এতটুকু ত্রুটি থেকে না যায়, সেদিকে ছোটবেলা থেকে আমার কড়া নজর। তোমার কাছ থেকে এই নজর পাওয়া, বাবার কাছ থেকে পাওয়া। নিশ্চয়ই বাবা টের পেয়েছেন আমি এখন থেকে ব্লেড দিয়ে মুখ চাঁচতে আরম্ভ করেছি। সেদিন খাবার টেবিলে বসে বাবা আমার মুখের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছিলেন। অভিজ্ঞ মানুষ, তার টের না পাওয়ার কিছু কথা নয়। তার উপর পুরুষ। মা রেজার ব্লেডের কারবার করেন না, কাজেই আমার মুখ দেখে তার টের পাওয়ার কথা নয়। কিন্তু সেদিন সেই নীরব হাসির মধ্যে কি আমার এই কাজের প্রতি সুন্দর একটা সমর্থন ছিল না? তাই তো তিনি চুপ করে গেলেন। স্কুলের সীমানা ডিঙিয়ে পরে কলেজে ঢুকবো, আর আমি দাড়ি গোপ কামাবো, তার আগে রেজার হাতে তোলা দোষের এমন কুসংস্কার বাবার নেই। কাজে এদিক থেকে আমি নিশ্চিন্ত। ফিল্ম স্টারের ছবি বইয়ের মধ্যে গুজে রাখা যদি দোষের হয়, তো আমাদের বাড়ির দেওয়ালে দেওয়ালে যে ক্যালেন্ডারগুলি ঝুলছে সেগুলি ছিঁড়ে ফেলতে হয়। অথচ বাবা সেগুলি অফিস থেকে আনতে না আনতে মা কত যত্ন করে দেওয়ালে টাঙিয়ে রাখে। হ্যাঁ, ভয় ওই সিগারেটের জন্য। সিগারেট ধরেছি এই বয়সে জানতে পারলে মার বিস্তর বকুনি খেতে হবে। চাই কি বাবার কানে কথাটা উঠে যেতে পারে। ওই গেঁয়ো ভূতটাই না সরাসরি বাবার কাছে প্যাকেটটা নিয়ে হাজির করে। কেমন আহাম্মকের মতো চেহারা, কাজ কারবারও সেরকম হবে। বুকটা দমে গেল। কেমন বিশ্রী একটা ভয় গলার কাছে ডেলা পাকিয়ে যন্ত্রণা দিতে লাগলো। বাড়িতে ঢুকতে পা দুটো সরছিল না। কিন্তু ঈশ্বর যার সহায় হন তাকে কে কি করতে পারে। সিঁড়ি পার হয়ে বারান্দায় উঠতে দৃশ্যটা আমার চোখে পড়ল। বাবার বসবার ঘরের সোফার ওপর হাত পা ছড়িয়ে দিয়ে সোদপুরের গণেশচন্দ্র ঘুমোচ্ছে। চমৎকার নাক ডাকছে। পা টিপে টিপে ভেতরে ঢুকলাম। হাঁ করে ঘুমোচ্ছে মানুষটা। কষ বেয়ে লালা ঝরছে। সোফার
নীল বোনাতের ওপর টুপ টুপ করে সেই লালা ঝরে আধুলির সাইজের একটা কালো দাগ ধরে গেছে জায়গাটা এর মধ্যেই। যেন সেই লালার গন্ধে কোথা থেকে একটা মাছি উড়ে এসে ঘুমন্ত মানুষটার মুখের কাছে ঘুরঘুর করছে। ঘেন্নায় আমার গা বমি বমি করতে লাগলো। এই বয়সে কোনো মানুষের কসবে লালা ঝরতে দেখলে কার না ঘেন্না হয়। তেমনি পা টিপে টিপে সে ঘর থেকে বেরিয়ে আমি আমার ঘরে চলে এলাম। সতর্ক দৃষ্টি বুলিয়ে টেবিলের বইগুলি দেখলাম, না ঠিক আছে সব, কেউ ঘাটাঘাটি করেনি। টেবিলের টানাটা খুলে দেখলাম যেমনটি সব রেখে গেছিলাম জায়গা মতন রয়ে গেছে। বোঝা গেল কারো হাত পড়েনি। বালিশটা তুলতে সিগারেটের প্যাকেটটা চোখে পড়ল। চট করে ওটা সেখান থেকে সরিয়ে ফেললাম। কোনায় পুরনো খবর কাগজের জঞ্জালের মধ্যে আপাতত ওটা গুজে রাখলাম। এবার আমি নিশ্চিন্ত। হালকা নিঃশ্বাস ছেড়ে জামা কাপড় ছাড়লাম। বোকা লোক মনে মনে বললাম। একদিক থেকে ভালো, শয়তানি বুদ্ধি থাকলে আমার পড়ার ঘরে ঢুকে এটা ওটা নাড়াচাড়া করতো, কোথায় কি আছে না আছে খুঁজতে আরম্ভ করতো। কিন্তু তা না করে বাইরের ঘরে সোফার ওপর পড়ে পড়ে ঘুমোচ্ছে বলে সোদপুরের মাস্তুতো ভাইটি সম্পর্কে আমার তিক্ততা ও বিদ্বেষ যেন একটু কমলো। হাত পা ধুয়ে খেতে বসেছি, তখন মা কথাটা তুলল। গণেশের সঙ্গে আলাপ হয়েছে তোর? না তো। এসে দেখি বাবার বসবার ঘরে সোফার ওপর হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। সারা দুপুরই ঘুমোচ্ছে বুঝি? মা অল্প হাসল। সোদপুর থেকে হেঁটে এসেছে, কতটা রাস্তা হাঁটা যায় ওইটুকুন ছেলে? ক্লান্ত হয়ে পড়েছে। কেন বাস বা ট্রেনের পয়সা জোটাতে পারিনি বুঝি? ভীষণ গরিব, একবেলা খাচ্ছে তো আরেকবেলা উপোস থাকছে। মা গম্ভীর হয়ে গেল। এখানে কতদিন থাকবে? তার ঠিক কি, বলছে কাজকর্মের চেষ্টায় এসেছে। চাকরি? আমি প্রবল বেগে মাথা নাড়ালাম। ওই চেহারায় কেউ চাকরি দেবে না। একটু থেমে পড়ে বললাম, কতদূর লেখাপড়া করেছে শুনি? লেখাপড়া আর হলো কোথায়, বলছিল 7 ক্লাসে উঠে আর পড়া চালাতে পারেনি, স্কুলের মাইনে দিতে পারে না, নাম কাটা গেছে। তবেই হয়েছে, 7 ক্লাসের বিদ্যে নিয়ে চাকরি, অফিসের বেয়ারার কাজও জুটবে না। না চাকরি করবে কেন? চাকরি করতে আমি দেব নাকি ওই দুধের ছেলেকে? আমার কাছে যখন এসেছে দেখি আবার স্কুলে ভর্তি করে দিতে পারি কিনা। যেন দুঃস্বপ্ন থেকে আটকে উঠলাম। এখানে আমাদের স্কুলে আমার সঙ্গে রোজ যাবে? কেন? আমার চেহারা দেখে মা ঈষৎ হাসল। তুই কি মাথায় করে নিয়ে যাবি ওকে? ধ্যাৎ, সে কথা বলছে কে? গজগজ করে উঠলাম। দাড়ি গোঁফ গজিয়েছে, এখন যদি ও আবার 7 ক্লাসে পড়তে যায় সবাই হাসাহাসি করবে। আমার ভীষণ লজ্জা করবে ওর সঙ্গে স্কুলে যেতে। আমি কাউকে বলতেই পারবো না এমন গিঁয়ো জঙ্গলি চেহারার ছেলে আমার আত্মীয়, মাস্তুতো ভাই। ছি! মা ধমকে সুরে বলল। ভাইকে এসব বলে নাকি কেউ? গিঁয়ো জঙ্গলি হবে কেন? তোর চেয়ে ওর মুখখানা দেখতে বেশি সুন্দর। একটু থেমে মা কি চিন্তা করলো, তারপর আস্তে আস্তে বলল, তুমি সেজেগুজে থাকো, আদর যত্নে আছো, তাই মাজা ঘষা চেহারা, না হলে গণেশের গায়ের রং তোমার চেয়ে ভালো। আর অত বড় ছেলে 7 ক্লাসে ভর্তি হলে ছেলেরা হাসবে, তা হাসুক, সব বয়সেই মানুষ সব ক্লাসে পড়তে পারে। লেখাপড়ায় আবার নিন্দা আছে নাকি? ওই বয়সে কলেজে পড়লে মানাতো। হাসতে যাচ্ছিলাম, মা ভুরু কোঁচকালো। ওই দেখতেই মনে হয় না জানি কত বয়স হয়েছে গণেশের। আসলে ওর শরীরের বাটটা একটু বেশি, দেখছি কেমন যেন ঢ্যাঙ্গা হয়ে উঠেছে এদিকে। ও কিন্তু তোরও 6 মাসের ছোট। চমকে উঠলাম। মার কথাটা বিশ্বাস করতে কেমন বাঁধল। তুই হয়েছিস 1 ফাল্গুনে, আর তার জন্ম ঠিক পরের ভাদ্রে। হিসেব করে দেখ না। মা আঙুলের কর গুনতে আরম্ভ করলো। ঠিক এমন সময় চোখ রগড়াতে রগড়াতে সেখানে গণেশ এসে হাজির। গালে লালার দাগটা তখনও লেগে আছে, যেন মার চোখে তা পড়ল না। ঘুম ভাঙল? আদুরে গলায় মা বোনপোকে কাছে ডাকলো, আয় একটু দুধ পাউরুটি খেয়ে নে। এই যে খোকন এসেছে। তখন না বারবার বলছিলি দাদার স্কুল কখন ছুটি হবে, কখন বাড়ি আসবে। পাছে আমার সঙ্গে চোখাচোখি হয় সেই ভয় আমি তাড়াতাড়ি দেয়ালের দিকে চোখ ফিরিয়ে নিলাম। কিন্তু টের পেলাম সদ্য ঘুম ভাঙা করমচা রঙের বড় বড় চোখ দুটো মেলে ধরে সোদপুরের মানুষটা আমাকে গভীর আগ্রহের সঙ্গে দেখছিল। আর তখন থেকে আমিও তাকে নতুন চোখে দেখতে লাগলাম। আমি কালো, তার গায়ের রং বেশ ফর্সা। আমার চোখ ছোট,
তার চোখ দুটো বড় বড়, উঁচু ধারালো নাক, আমার নাক চ্যাপ্টা মতন। বয়সে ছোট হয়েও সে আমার চেয়ে মাথায় লম্বা হয়ে গেছে। সেই অনুপাতে তার হাত, পা, গলা, পিঠ, কোমর সবই আমার চেয়ে বড় মোটা ও পুষ্ট। মার কাছে বসে সে যখন দুধ রুটি খাচ্ছিল, মার ঘরের বড় আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে একটা চোরা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। অবশ্য আমার মনে খুব বেশিক্ষণ রইল না। সোদপুর মানে পাড়া গাঁ, বন জঙ্গলে ভর্তি। সেখানকার মানুষগুলিকে তুমি বুনো জঙ্গলি বলতে পারো। শহরের মানুষের চেয়ে বুনো জঙ্গলিরা বেশি উঁচু, লম্বা, জোয়ান, জবরদস্ত হবেই। আগাছার মতন তারা বেড়ে ওঠে। আমাদের বালিগঞ্জের পার্কের একটা গাছের সঙ্গে জঙ্গলের একটা গাছের তুলনা করলে বেশি কমটা যেমন চোখে পড়ে। বাবা সেদিন কি কথায় যেন বলেছিলেন, সভ্য মানুষ চিন্তাশীল মানুষ। দিন রাত যারা এ ব্যাপারে সে ব্যাপারে বুদ্ধি খরচ করে বেড়াচ্ছে, তারা বুদ্ধির সঙ্গে সঙ্গে শরীরটাও ক্ষয় করছে। কাজেই অসভ্য জঙ্গলি জানোয়ারদের মতন প্রকাণ্ড একটা দেহ সভ্য মানুষদের হয় না। অর্থাৎ বাবা বলতে চেয়েছিলেন, কেবল শরীরের দিক দিয়ে বেড়ে যাওয়া অসভ্যতার লক্ষণ। এখানেও তাই। গণেশচন্দ্রের লম্বা হাত পা, চওড়া কান, কোমর আমাকে আর ঈর্ষান্বিত করতে পারল না। কেবল তার নাক, চোখ ও ফর্সা রংটাই যা থেকে থেকে মনটাকে খোঁচা দিতে লাগলো। কিন্তু ঝাঁটার কাঠির মতন মাথার খাড়া খাড়া চুল ও অপরিচ্ছন্ন থুতনির ছবিটা মনে করে সেই খোঁচাটাও একসময় ভুলে যেতে পারলাম। পাছে সে আমার পিছু নেয়, তাই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। জল খাবার খেয়ে সোজা আমাদের লেক ক্লাবে চলে গেলাম। মনের আনন্দে সেখানে সারাটা বিকেল বন্ধুদের সঙ্গে খেলাধুলা করলাম। বাড়িতে এক হবুচন্দ্র মাস্তুতো ভাই এসেছে কথাটা অনেকক্ষণ ভুলেছিলাম। ক্লাবের পিন্টু ও নন্তুর সঙ্গে লেকের ধারে বসে গল্প করে সন্ধ্যাটাও কাটালাম। কিন্তু যখন বাড়ির ফেরার সময় হলো, সেই মুখটা আমার মনে পড়তে আরম্ভ করলো। কি হলো, হঠাৎ চুপ করে গেলি যে? নন্তু প্রশ্ন করছিল। জোর করে হাসলাম। না, ভাবছি এখন গিয়ে আবার বই নিয়ে বসতে হবে। ও, তার জন্য মন খারাপ? পিন্টু হাসলো। পড়ার বই পড়তে আমার যখনই খারাপ লাগে, আমি স্রেফ একটা সিনেমার কাগজ খুলে বসি। কাগজটা বুঝি টেক্সট বইয়ের তলায় লুকিয়ে রেখে পড়তে বসিস? তাছাড়া কি? পিন্টু গম্ভীর হয়ে গেল। কত আর নাসিরুদ্দিন মাহমুদ আর গিয়াসুদ্দিন বলবান মুখস্থ করা যায়? কাজেই তখন সিনেমার কাগজটা খুলে দূরের মায়া বইয়ের নতুন নায়িকা, কি যেন নাম? নন্তু আমার দিকে তাকালো। চামেলি চ্যাটার্জি। হেসে বললাম, চামেলির মুখখানা দেখি। কেমন রে পিন্টু? পিন্টুর পিঠে আঙুল দিয়ে খোঁচা দিল নন্তু। মাইরি বলছি। পিন্টু দু চোখ বুজে ফেলল। চামেলিকে আমি ঘুমের মধ্যেও স্বপ্নে দেখি। ধ্যাৎ, তার চেয়ে প্রথম পলাশ ফুলে যে মেয়েটা নামছে, কি যেন রে নাম, খোকন? নন্তু আমার দিকে তাকালো। ইরা সোম বললাম আমি। অনেক বেশি মিষ্টি চেহারা। নন্তু চোখ দুটো প্রায় বুজে ফেলল। আমার ভাই স্বাতী সেনের মুখটাই সবচেয়ে বেশি ভালো লাগে, মরুর বুকে ছবির নায়িকা। বললাম, তোদের বলতে বাঁধা নেই। জিওমেট্রি পড়ার আগে আমি অনেকক্ষণ ধরে স্বাতীর মুখখানা দেখে নিই। জিওমেট্রি বইয়ের ভেতর স্বাতীর ফটো লুকিয়ে রাখিস নিশ্চয়ই? নন্তু প্রশ্ন করল। তাছাড়া কি? আমি হাসলাম। সত্যি কত আর ট্রাপিজিয়াম আর রম্বাস মুখস্থ করা যায়। পিন্টু এতক্ষণ পর আবার হাসলো। আয়, এইবেলা সিগারেট খাওয়া যাক। পিন্টুর জামার পকেট থেকে তকতকে ঝকঝকে একটা নতুন প্যাকেট বেরিয়ে এলো। তিনজন প্রাণ ভরে লেকের ধারের মিষ্টি হাওয়া খেতে খেতে সিগারেট টানলাম। বাড়িতে লুকিয়ে সিগারেট খেয়ে আরাম হতো না বলে তিন বন্ধু রোজ সন্ধ্যার দিকে এমন একটা নির্জন জায়গা বেছে নিয়ে ধূমপানের আসর জমাতাম। একটু রাত করে বাড়ি ফিরলাম। যেন মাংস রান্না হচ্ছিল, গন্ধ পেলাম। আশ্বস্ত হওয়া গেল। মা যেদিন মাংস রান্না করে, বাবা সেদিন রান্নাঘরে বসে থাকবেনই। অসীম উৎসাহ তার এ ব্যাপারে। দরকার হলে হাতা দিয়ে উনুনের হাঁড়িটা দুবার নেড়ে চেড়ে দেন তিনি। কাজেই রাত করে বাড়ি ফেরার জন্য আর ভয় রইল না। বাবার সামনে পড়তে হলো না। চট করে বাথরুমে ঢুকে মুখ হাত ধুয়ে সোজা পড়ার ঘরে ঢুকে পড়লাম। আলো জ্বেলে সতর্ক দৃষ্টি বুলিয়ে টেবিলের বইয়ের শাড়িটা একবার দেখে নিলাম। টানা খুলে ভেতরটা একবার পরীক্ষা করলাম। দুশ্চিন্তা দূর হলো। গণেশচন্দ্র তাহলে এবেলাও আমার ঘরে ঢোকেনি। নিশ্চিন্ত মনে চেয়ারে বসে জ্যামিতি বইটা টেনে আনলাম। না আনতে গেছি, হঠাৎ যেন চৌকাঠের কাছে পায়ের শব্দ হলো। বই থেকে হাতটা আপনা থেকে সরে এলো।
ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকাতে দেখলাম দরজায় সেই মূর্তি দাঁড়িয়ে আছে, হাঁ করে আমাকে দেখছে, ড্যাবড্যাবে চোখ দুটো দিয়ে আমাকে গিলছে মনে হলো। কি চাই? এই প্রথম আমি তার সঙ্গে কথা বললাম। এখন না, এখন এ ঘরে না, আমি পড়াশুনো করব, আমার অনেক পড়া। ঠিক তখন মা এসে দরজায় দাঁড়ালো। আহা, এমন করিস কেন? তোর ভাই খুব ভালো ছেলে গণেশ, সারাদিন আশায় আশায় থেকেছে কতক্ষণ তুই ওর সঙ্গে কথা বলবি। চুপ করে গেলাম। মা আবার বলল, তখন তুই স্কুল থেকে এসে খেয়ে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলি, ও খুঁজলো তোকে, বারান্দায় গেল, বাড়ির সামনে রাস্তাটা দেখলো তুই নেই। আমি আমাদের ক্লাবে গিয়েছিলাম। অন্যদিকে তাকিয়ে রুষ্ট গলায় বললাম, ছুটির পর বাড়ি এসে রোজ ক্লাবে চলে যাই, তুমি তো জানোই। আমিও গণেশকে বললাম, ও চাইছিল তোর সঙ্গে বেড়াতে যেতে। বলছিল, দাদা এখন পর্যন্ত একটা কথাও বলল না মাসিমা। রান্নাঘর থেকে বাবার কাশির শব্দ ভেসে আসতে শুনলাম। বাবাকে হাঁড়ির কাছে বসিয়ে রেখে মা বোনের ছেলেকে সঙ্গে করে এনেছে আমার সঙ্গে মেলামেশার কথাবার্তা চালানোর সূত্রটা ধরিয়ে দিতে। যেন কচি খোকা, হাঁটি হাঁটি পা পা, অথচ কত বড় একটা শরীর, 6 ফুট লম্বা হবে। কাজেই একটা মস্ত ইডিয়েট ছাড়া আর কিছুই নয়। মনে মনে বললাম, এখন পড়াশুনো কর, তারপর খাওয়া দাওয়া হয়ে যাক, ওর সঙ্গে কথা বলবি। খুব দুঃখ করছিল গণেশ, তুই কথা বলছিস না বলে। মা ঘুরে দাঁড়ালো, দেখি মাংসটা বোধ করি হয়ে এলো। রান্নাঘরের দিকে আবার চলল মা। সেই মূর্তিও আর দাঁড়ালো না, মাথাটা নিচু করে মার পিছে পিছে চলে গেল। আমার রকম সকম দেখে বুঝতে পেরেছে সে আমি তাকে ভয়ঙ্কর অপছন্দ করছি। তাই আমি বুঝতে দিতে চাইছিলাম। বাবা ও মার কথার ধরনে বুঝলাম গণেশ পাকাপাকি এ বাড়িতে থেকে যাবে। ভাদ্র মাস, এখন স্কুলে ভর্তি হওয়ার অসুবিধে আছে। নতুন সেশন আরম্ভ হলে আমার স্কুলে ভর্তি হবে। মাংস ভাত খাচ্ছিলাম, কিন্তু তবু মুখে কেমন তেতো তেতো লাগছিল সব। আমার এপাশে বাবা বসে খাচ্ছেন, ওপাশে খেতে বসেছে বুনোটা। আর চোখে তাকিয়ে দেখলাম কি ভীষণ খেতে পারে মার সোদপুরের বোনের ছেলে। এক থালা ভাত উড়ে গেছে কখন। মা আবার থালায় এত ভাত ঢেলে দিয়েছে, তাও সে সাবার করে আনলো, অথচ আমার একবারের ভাত নড়ছে না। বাবার কটা ভাত খান, তবু মা বোনপোর সামনে বসে থেকে বারবার সাদাসাদি করছিল, এটা খা ওটা খা, আর দুটি ভাত খেয়ে নে। দুটি মানে আর এক থালা। রাগে আমার শরীর ফেটে যাচ্ছিল, আবার হাসিও পাচ্ছিল। এই আদর কদিন, স্কুলে ভর্তি হোক, ওই 7 ক্লাসেই 3বার ডিগবাজি খাবে এই ছেলে। তখন দেখা যাবে থালা থালা ভাত খাচ্ছে দেখে মা কি করে। আমি জানি মা কোনো দিন বেশি ভাত খাওয়া দেখতে পারে না। সুদাস নামে আমাদের এক চাকর ছিল, এইটুকুন ছেলে, অথচ পারলে হাড়ির সব ভাত খেয়ে নিত। মা এক একদিন এমন বিরক্ত হতো। বাবা বলতেন, যাদের ব্রেন ওয়ার্ক অর্থাৎ মাথার কাজ করতে হয় না তারা বেশি ভাত খায়, যেমন মুটে মজুর রিক্সাওয়ালারা। অতিরিক্ত ভাত খাওয়া ছোট লোকের লক্ষণ। মা বলতো দারিদ্র্যের চিহ্ন। অথচ আজ বাবা তো চুপ করে আছেনই, মা আদর করে আর একজনকে ঠেসে ঠেসে খাওয়াচ্ছে। কাজেই আমি চুপ করে রইলাম। যারা ভাত দেবার মালিক, তাদের চোখে যদি ওই রাক্ষসে খাওয়া ভালো লাগে তো আমি কি করতে পারি? বস্তুত এত ভালো মাংস রান্না হওয়া সত্ত্বেও আমি তেমন করে খেতে পারলাম না। মার আদর দেখে হিংসায় আমার বুকের ভেতরটা পুড়ে যাচ্ছিল। খাওয়া দাওয়ার পাট চুকোতে মা আবার তাকে সঙ্গে করে আমার ঘরের দরজায় এসে দাঁড়ালো। মার হাতে একটা বড় বালিশ। গণেশ, এ ঘরে তোর সঙ্গে শোবে, এইটুকুন তো একটা খাট। আমার মুখ কালো হয়ে গেল। করুণ চোখে মার দিকে তাকালাম। তোষকটাও ছোট, দুজনের অসুবিধা হবে। তোমার সবটাতেই অসুবিধে। এমন কোনো ছোট বিছানা না তোমার, 2 ভাই বেশ শুতে পারবে। তবু আমি বিড়বিড় করছিলাম, বাবার বসবার ঘরটাও তো খালি পড়ে থাকে, সেখানে একজন শুতে পারে। সে ঘরে বঙ্কুশ হয়, তুই জানিস না? আগের চেয়েও জোরে ধমক লাগালো মা। চাকরের সঙ্গে গণেশকে শুতে বলবি নাকি? কেন, তোমার ঘর থাকতে? বলতে বলতে মা ভেতরে ঢুকলো, হাতের বালিশটা আমার বিছানার উপর রাখলো। আয় ভেতরে আয় গণেশ। গণেশ ভিতরে ঢুকলো, মুখখানে এখন হাসি হাসি, অর্থাৎ আমার আপত্তি টিকছে না বুঝতে পেরে খুশি হয়েছে। ঈশ্বর জানে রাগে আমার তখন কি করতে ইচ্ছে করছিল, কিন্তু মার জন্যে সব সহ্য করতে হলো। বিছানার চাদরটা টেনে টুনে ঠিক করে দিয়ে 2টো বালিশ পাশাপাশি সাজিয়ে রেখে মা ঘুরে দাঁড়ালো। তুই এখন শুবি?
আমার অনেক পড়া আছে। মার মুখের দিকে তাকাতে ইচ্ছে করছিল না। গণেশ, তোর তো ঘুম পেয়েছে, শুয়ে পড়। আমি পরে শোবো মাসিমা। বেশ তো। খোকন, তোর একটা গল্পের বইটই থাকে তো ওকে দে, বসে বসে দেখুক। গল্পের বই আমি রাখি না, সব টেক্সট বই। দুজনের কারোর দিকে না তাকিয়ে গম্ভীর গলায় উত্তর করলাম। বেশ গণেশ, তুই ততক্ষণ বারান্দায় এসে একটু বস, চমৎকার ফুরফুরে হাওয়া ওখানটায়। মা চৌকাঠের দিকে সরে গেল। আর চোখে আমি তাকিয়ে দেখছিলাম যাকে বারান্দায় যেতে বলা হলো সে কি করে। গেল না বারান্দায়, বিছানার ধারে দাঁড়িয়ে হাঁ করে আমাকে দেখছে। টেবিলটা দেখছে, বইগুলো দেখছে, যেন আজব দেশে এসেছে। আমি আজব দেশের মানুষ। রাগ হচ্ছিল, হাসি পাচ্ছিল, আর সেই সঙ্গে অহংকারে গর্বে বুকের ভেতরটা ফুলে উঠছিল। দেখবেই তো, আমার দিকে বারবার তার না তাকিয়ে উপায় কি? মোটে 6 মাসের বড় হয়ে আমি 2 ক্লাস উঁচোয় পড়ছি। আমার কত বই, আর সবগুলি বই কেমন চমৎকার বাঁধানো, চকচকে। কত বড় একটা টেবিল আমার, সুন্দর একটা টেবিল ল্যাম্প, একটা চেয়ার, ধবধবে বিছানা। একলা আমি পড়াশুনো করব বলে, থাকবো বলে এই ঘর। দেয়ালের গায়ে ব্র্যাকেটে আমার শার্ট, প্যান্ট, ধুতি, পাঞ্জাবি, গেঞ্জি, পায়জামাই বা ঝুলছে কত। সোদপুর থেকে খালি পায়ে ও হেঁটে এসেছে, আর আমার জুতো চটি মিলিয়ে 4-5 জোড়া। তাই অবাক হয়ে চোখ ঘুরিয়ে সব দেখছে সে। বিছানা, জামা কাপড়, জুতো, বই, চেয়ার, টেবিল সব দেখা শেষ করে তারপর এসবের যে মালিক তাকে দেখছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নিশ্চয় লক্ষ্য করেছে আমার গাল মুখ কত পালিশ পরিচ্ছন্ন, মাথার চুল কেমন পরিপাটি, হাতের নখগুলো কত সুন্দর মসৃণ করে কাটা। গায়ের মানুষ, কাজেই তার জানবার কথা না আমাদের শহরের ছেলেদের সারাক্ষণ কেমন পরিচ্ছন্ন ফিটফাট থাকতে হয়। বেশভূষার, চেহারায়, চালচলনে আমরা পান থেকে চুনটুকু খসতে দিই না। আস্তে আস্তে জানবে কেন আমাদের এত ফিটফাট মাজা ঘষা চেহারা হয়ে থাকতে হয়। রোজ চন্দন সাবান গায়ে মেখে আমি স্নান করি, মাথায় ভালো সেন্টেড তেল মাখি, স্নো ক্রিম পাউডার উঠতে বসতে মুখে মাখছি। বুনো জঙ্গলাদের এসব জানবার কথা না, এসবের খোঁজ খবরও রাখে না তারা। তাই আমার চকচকে চেহারা তাকে এত অবাক করেছে। সকালের মতো টেবিলের কাছে সরে এসে দাঁড়ালো সে। কি চাই? কিছু না। এবার আমার প্রশ্নের উত্তর দিল সে। দাঁতগুলি বেরিয়ে পড়ল। খামোকা হাসবার অভ্যাস, বুঝলাম। কিছু চাই না তো ওদিকে সরে দাঁড়া। বিরক্ত গলায় বললাম। আমি এখন পড়ব। আমি তোমার স্কুলে ভর্তি হব, মাসিমা বলেছেন। ওই চেহারা নিয়ে বালিগঞ্জ বয়েজ স্কুলে ঢুকতে দেবে না। কেন? যেন আকাশ থেকে পড়লো এমন চেহারা করে ফেললো সোদপুরের মাসিমার ছেলে। চেহারাটা দেখে আমার ভালো লাগলো। মুখটা অনেকক্ষণ ভার করে রেখে পরে একটা ঢোক গিলল। তোমার সঙ্গে যাব, তুমি আমার দাদা, ঢুকতে দেবে না কেন? দাদা বললে তো তারা তা বিশ্বাস করছে না। চুপ করে রইল সে। থুতনিতে পেঁয়াজের শিকড়ের মতো কি কতগুলো ঝুলছে, ঝাঁটার মতন মাথার চুল, বড় বড় নখ হাতে পায়। স্কুলের ছেলেরা গাঁড়ল ছাড়া আর কিছুই ভাববে না। হাঁ করে তাকিয়ে থেকে আমার কথাগুলো শুনল সে। তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেলল। বনের পশুকে আঘাত করার যে আনন্দ, সেরকম একটা কিছু আমি ভিতর ভিতরে অনুভব করছিলাম। আর কিছু আপাতত বলার প্রয়োজন নেই, ওতেই যথেষ্ট কাজ হবে। চিন্তা করে একটা পড়ার বই টেনে এনে মনে মনে পড়তে শুরু করে দিলাম। অবশ্য পড়ায় আমার এক ফোঁটাও মনোযোগ ছিল না। আর চোখে দেখছিলাম গাঁড়লটা মেঝের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, অর্থাৎ দুর্ভাবনার অথই জলে হাবুডুবু খাচ্ছে। আমার ভালো লাগলো। অন্তত রাক্ষসের দাঁতগুলো বার করে সামনে অকারণে আর হাসবে না। বলতে কি, ওই বোকা হাসিটাই আমার মাথা গরম করছিল বেশি। কিন্তু দেখা গেল আমার কথাগুলো সে মনে প্রাণে ধরে রেখেছে। পরদিন সকালে মার কাছে আর্জি পেশ করলো। মা তৎক্ষণাৎ বঙ্কুকে দিয়ে বোনের ছেলেকে চুল কাটার সেলুনে পাঠিয়ে দিল। রাত্রে তার পাশে শুয়ে সত্যি আমার ঘুমোতে কষ্ট হচ্ছিল। গায়ের ঘাম, ময়লার উটকো গন্ধে বমি আসছিল। আমি বারবার উফ আহ করছিলাম, দুর্গন্ধ শব্দটাও উচ্চারণ করেছিলাম। তাই পরদিন দেখলুম সেলুন থেকে চুল টুল কেটে এসে গণেশচন্দ্র বাথরুমে বসে দারুণভাবে সারা গায়ে সাবান মাখছে। খুশি হলাম, বুনোটা আমার মতন হতে চাইছে। স্নানের পর ধোপ দুরস্ত জামা কাপড় পরল। এগুলো বাবার,
6 ফুট লম্বা শরীরে আমার শার্ট পাঞ্জাবি প্যান্ট পায়জামা ধরবে না। না হলে পুরনো বা একটু ছেঁড়া মতন শার্ট প্যান্ট আমারই কি কম বাক্সে তোলা আছে? আমার মতন বাবারও ভয়ঙ্কর নাক টান, একটু সুতো উঠে গেলে কি জলজলে হয়ে গেলে শার্টটা পায়জামাটা আর গায়ে তুলতে চান না তিনি। মা সেগুলো ধুয়ে এনে তুলে রাখে। এখন সেসব কাজে লাগলো। দেখতে মন্দ লাগছিল না সোদপুরের মাসির ছেলেকে। রংটা ফর্সা তো, চুল কেটেছে, গায়ের ময়লা পরিষ্কার করেছে, তার ওপর ধোয়া পাঞ্জাবি পায়জামা গায়ে চড়িয়েছে। আমার পড়ার ঘরে ঢুকে দাঁত বার করে সে হাসছিল। ধরে নিয়েছে আমি তার ওপর এখন বেজায় সন্তুষ্ট, কিন্তু সেরকম কোনো লক্ষণ আমি প্রকাশ করলাম না। গম্ভীর হয়ে বললাম, ওই বুনোই থেকে গেলি কেন? তার মুখের হাসি নিভে গেল। আমি আঙুল দিয়ে থুতনিটা দেখালাম। নিজের থুতনির ওপর হাত বুলিয়ে সে বুঝতে পারল ব্যাপারটা, কিন্তু যেন এখানে তার কিছু করবার নেই। সম্পূর্ণ নিরুপায় এমনভাবে সে আমার দিকে তাকালো। তেমনই গম্ভীর থেকে আমি টেবিলের টানা খুলে সেফটি রেজারটা বার করলাম। চটপট হাতে রেজারে নতুন ব্লেড পড়ালাম। দেয়াল থেকে ছোট আরশিটা নামিয়ে টেবিলের ওপর দাঁড় করিয়ে রাখলাম। মুখের সাবান মাখা বুরুশ ঘষলাম। তারপর 5-7 মিনিটের কাজ। আমার মুখটা দেখতে দেখতে ডিমের মতন মসৃণ তকতকে হয়ে উঠল। ড্যাব ড্যাবে চোখ মেলে গণেশ এতক্ষণ আমায় দেখছিল। দেখা শেষ করে সে একটা গাঢ় নিঃশ্বাস ফেলল। এখন আর দাঁত বার করল না। অল্প হেসে আস্তে আস্তে বলল, মুখের চুলগুলি একদিন কাঁচি দিয়ে কাটতে গেছিলাম, আর বাবা দেখতে পেয়ে এমন মার দিল। বাবার সামনে কাটতে গেলে মার দেবেই। দরজার দিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে অল্প হেসে বললাম, বাবা মাকে দেখিয়ে সব কাজ করতে গেলে তবেই হয়েছে। প্রকাণ্ড একটা ঢোক গিলল গণেশ। আমার তো ওই যন্ত্রতন্ত্র কিছু নেই। এটা দিয়ে এখন কাজ চালাবি, আর একটা নতুন ব্লেড দেবো, ওটা পরিয়ে নিবি। দুপুরে মা যখন ঘুমোবে তখন এ ঘরে বসে চুপি চুপি, বুঝলি? খুশি হয়ে সে ঘাড় কাত করলো। কিন্তু সাবধান, আমার সেফটি রেজার খুব ভালো করে ধুয়ে মুছে রাখা হয় যেন। নোংরামি আমি একেবারে পছন্দ করি না। গণেশ এবার ঘাড় কাত করলো। 1 সেকেন্ড কথাটা চিন্তা করলাম। তারপর চোখের ইশারায় দৌড়টা আরেকটু ভালো করে ভেজিয়ে দিয়ে আসতে বললাম গণেশকে। দেখলাম আমি যা বলছি, যা করছি, তাতেই তার প্রচণ্ড উৎসাহ। আমার উৎসাহ অবশ্য অন্য দিক থেকে। একটা বুনোকে আমি শিখিয়ে পড়িয়ে মানুষ করে তুলছি। যেমন খেলা দেখাবার জন্য সার্কাসের দলের লোকেরা বনের পশুকে শিখিয়ে পড়িয়ে তোলে। সার্কাসের শিম্পাঞ্জি দাড়ি কামায়, সিগারেট টানে, খবরে কাগজ পড়ে, আমার দেখা আছে। যেন সোদপুরের গণেশ সম্পর্কেও আমার সেই ধরনের উৎসাহ। সিগারেটটা প্রায় শেষ করে এনেছি। গণেশ একভাবে তাকিয়ে আছে, মাঝে মাঝে ঢোক গিলছে। অভ্যাস আছে? ভুরু কুঁচকে প্রশ্ন করলাম। গণেশ মাথা নাড়ল। সিগারেটের টুকরোটা তার হাতে তুলে দিলাম। বললাম, অভ্যাস নেই যখন খুব আস্তে টান দিবি। আস্তে আস্তে টানল সে, কিন্তু তাহলেও চোখ মুখ লাল হয়ে গেল। দুবার খুব করে কাশলো। থাক, আর দরকার নেই, ফেলে দে। প্রথমটায় বেশি ধোঁয়া গিলতে গেলে বেদম কাশতে শুরু করবি। আর একটা বড় টান দিয়ে গণেশ জ্বলন্ত টুকরোটা হাত থেকে ফেলে দিল। আমি পা দিয়ে মারিয়ে আগুনটা নিভিয়ে দিলাম। তারপর সেটা মেঝে থেকে কুড়িয়ে জানলা গলিয়ে দূরে বাগানের ঝোপে ভেতরে ফেলে দিলাম। গণেশের চোখ মুখের লাল ভাবটা তখনও কাটেনি। নাকের ছিদ্র দিয়ে একটু একটু ধোঁয়া বেরোচ্ছিল। মাসিমা জানতে পারলে ভীষণ বকুনি দেবে। মাসিমাকে জানাচ্ছে কে আহাম্মক? চাপা গলায় গর্জন করে উঠলাম। ধমক খেয়ে মার বোনপো রাগ করল না, বরং যেন নিশ্চিন্ত হলো। বাবা আমায় কেবল বলতো, সাবধান, কারোর সঙ্গে মিশে বিড়ি সিগারেট যেন আবার অভ্যাস করতে আরম্ভ করিস না, তাহলে মগজ পেকে যাবে, লেখাপড়া হবে না। কথা শুনে হাসলাম। 6 ফুট লম্বা হয়েছিস মাথায়, এখনো কি তোর মগজ কাঁচা আছে ধরে নিয়েছিস? একটু থেমে পড়ে বললাম, গাঁয়ের মানুষ তোর বাবা, কি খেলে কি হয় আর কি না খেলে না হয় বড় জানে কি না? বিড়ি সিগারেট না খেয়ে তুই কোন PRS PhD হয়েছিস শুনি? ইংরেজি শব্দগুলো বুঝলো না, কিন্তু আমার কথাটা বুঝতে পারলো। তার চোখ দেখে টের পেলাম। মুখ নিচু করে আছে। আমি যে অতি সত্যি কথা বলেছি তাতে তার বিন্দুমাত্র সন্দেহ হচ্ছে না। সিগারেট টেনে টেনে আমি ঠোঁট কালো করে ফেললাম। অথচ 9 ক্লাসে পড়ছি। এত এত বই আমার,
কথাটা সে না ভেবে পারে না। তাই আমি চুপ করতে চোখ তুলে সে আমার হাতের সিগারেটের প্যাকেটটা দেখতে লাগলো। তাজা মাছ দেখে বেড়াল যেমন করে তাকায়, বুনোটার এই তাকানো আমার ভালো লাগলো। মা মহা খুশি। গণেশ আর আমার কাজ ছাড়া হয় না। যতক্ষণ আমি বাড়িতে, গণেশ আমার সঙ্গে আছে, আমার ঘরে আছে, আমার সঙ্গে সে কথা বলছে, এবং গিয়েও ছেলেটা সম্পর্কে আমিও আর মার কাছে কোনো রকম খুঁতখুত করছি না। গণেশ একটু বাবু হয়েছে, মা মাঝে মাঝে বলে। খোকনের সঙ্গে থেকে এটা হয়েছে। শুনে আমি চুপ করে থাকি। তা তো হবেই, মনে মনে বলি। গেঁয়োটাকে আমি বাবু সেজে থাকতে শিখিয়েছি, সিগারেট ফুঁকতে শিখিয়েছি, একদিন অন্তর দাড়ি গোপ কামাতে শিখিয়েছি। আর যখন তখন আমার টেবিল থেকে সিনেমার কাগজগুলি টেনে নিয়ে সুন্দরী অভিনেত্রী রেবা, চামেলি, সাথী বা অন্য কোনো মেয়ের ওপর উপুর হয়ে থাকতে শিখিয়েছি। একটা খেলা আমার, একটা আনন্দ, যেন আমার মনের ভাবটা এই পোষা জন্তুটা আমার সব কিছু অনুকরণ করুক, শিখুক। তারপর কি দাঁড়ায়, কতটা যায় দেখা যাবে। আমার সেই গোপন চিঠিগুলিও সে দেখল, পড়ল। মিষ্টি হাতের লেখা আদুরের চিঠি, অভিমানের চিঠি, কান্নার চিঠি, উচ্ছ্বাসের অস্থিরতার চিঠি। কে লিখেছে, কাকে লেখা, এসব গোপন পত্র হয়তো বোকাটা বুঝল না, এবং এই জন্য তার মাথা ব্যথাও নেই মনে হতো। সিনেমার কাগজ খুলে সুন্দর মুখগুলি দেখতে দেখতে কেমন মাঝে মাঝে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলত। তেমনি মিষ্টি মিষ্টি চিঠিগুলো পড়া শেষ করে দেওয়ালের দিকে চোখ রেখে চুপ করে থাকতো, আর কি যেন ভাবত। বুনোটার এই চুপ করে থাকা ও দীর্ঘশ্বাস ফেলাটা আমি উপভোগ করতাম। কিন্তু ওই পর্যন্ত, আর অগ্রসর হতে দেওয়া হবে না, আর কিছু শেখানো হবে না, এটা বলেছিল আমাকে আমার ক্লাবের বন্ধুরা। কেননা স্কুলে ক্লাসের কোনো ছেলের কাছে ঘুণাক্ষরেও আমার এমন এক বোকারাম মাস্তুতো ভাই আছে প্রকাশ করিনি, কিন্তু ক্লাবের নন্তু পিন্টুদের কাছে গোপন করিনি। বুনোটা সম্পর্কে তাদের সঙ্গে নানা পরামর্শ করার দরকার ছিল বই কি। লেকের ধারে নির্জন অন্ধকারে বসে তিনজন সিগারেট টানতে টানতে অদৃশ্য গণেশচন্দ্রকে নিয়ে বিস্তর হাসাহাসি করতাম। নন্তু বলতো, 6 ফুট লম্বা, তার উপর গায়ের রংটা খুব ফর্সা বলছিস, কাজেই যেটুকু শেখানো হয়েছে ওই থাক, আর বেশি শেখাতে গেলে তোর ভাত মারা যাবে। নন্তুর ইঙ্গিতটা বুঝতে কষ্ট হয়নি। পিন্টু বলছিল, ওই একটা জায়গায় ফাঁক রাখবি, গেঁয়ো গোয়ার মানুষ, সব কিছু শেখাবার বিপদ আছে বই কি। বন্ধুদের কথা শুনে আমি হেসেছি। আমি যে অনেক বেশি চালাক, বন্ধুরা হয়তো ঠিক চিন্তা করে দেখেনি। যদি বুনোটাকে সব কিছু দেখানো শেখানোর মন থাকতো, তো তাকে নিয়ে নিশ্চয়ই অন্তত এক আধ দিন আমি বাইরে বেড়াতে বেরোতাম। একদিনও তাকে আমাদের লেক ক্লাবের আড্ডায় আনিনি, কি স্কুলের খেলার মাঠে। ওকে সঙ্গে নিয়ে আমি কোনোদিন রাস্তায় বা পার্কেও যেতাম না। যতটা মেলামেশা বা যতটুকু প্রশ্রয় দেওয়া বাড়ির চৌহদ্দির মধ্যে থেকে। আমার বাইরের জগতে উকি দেওয়ার ছাড়পত্র সে পায়নি। মা মাঝে মাঝে ঘ্যান ঘ্যান করতো, ভাইকে সঙ্গে নিয়ে আমি বেড়াতে যাই না কেন, চিড়িয়াখানা, গড়ের মাঠ, মনুমেন্ট, জাদুঘর, কত কি দেখবার আছে। আমি মুখ ভার করে বলতাম, আমার সময় নেই। কাজেই বঙ্কুকে সঙ্গে দিয়ে মা সোদপুরের বোনের ছেলেকে এটা ওটা দেখাতো, রাস্তাঘাট চিনতে পাঠাতো। আমার কাছে গণেশচন্দ্র এসব আশা করতো না যদিও, কেননা বাড়িতে থেকে আমার পড়ার ঘরের দরজার পাল্লা দুটো ভেজিয়ে দিয়ে তাকে যেটুকু দেখিয়েছিলাম, চিনিয়েছিলাম, তাই নিয়ে সে সন্তুষ্ট ছিল। বস্তুত যদি বা কোনো দিন হাবে ভাবে আমার সঙ্গে বেড়াতে বেরোবার ইচ্ছে প্রকাশ করত, তো তৎক্ষণাৎ গম্ভীরভাবে আমি মাথা নেড়ে বলতাম, এখনও সময় হয়নি, এখনও তোর জঙ্গলি ভাবটা পুরোপুরি কাটিনি। তুই আমার মাস্তুতো ভাই, বন্ধুরা যখন শুনবে ভীষণ হাসাহাসি করবে। সঙ্গে সঙ্গে সে চুপ করে যেত, দেয়ালের দিকে চোখ রেখে ভাবত, তারপর সিনেমার কাগজ খুলে সুন্দর মুখগুলি দেখত। তাকে খুশি রাখতে চট করে প্যাকেট থেকে একটা সিগারেট বার করে দিয়ে খাতা বই বগলে নিয়ে আমি স্কুলে বেরিয়ে গেছি। স্কুল থেকে ফিরে এসে আবার একটা সিগারেট তার কোলের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে আমি ক্লাবে ছুটে গেছি। আমার পড়ার ঘরে বসে বাবা, মা কি চাকর বঙ্কুকে টের পেতে না দিয়ে সে যে লুকিয়ে সিগারেট খেতে শিখেছে, এই জন্য আমি খুশি ছিলাম। একটু একটু করে বুনোটার বুদ্ধি বাড়ছে, মনে মনে বলতাম। ছুটির দিনটাই মুশকিল, অথচ ছুটির দুপুর, রবিবারের দুপুরটাই সবচেয়ে লোভনীয়। বাবা বাড়িতে থাকেন বলে মার চোখে সেদিন আর এক ফোঁটা ঘুম থাকে না। আর সেদিন চুপি চুপি বাড়ি থেকে বেরোবার মতলব করে জামাটা আমি গায়ে চড়িয়েছি কি, মা কেমন করে জানি টের পেয়ে আমার ঘরের দরজায় ছুটে আসে।
গণেশকে সঙ্গে নিয়ে যা, এখন তো আর স্কুলে যাচ্ছিস না, ক্লাবে যাচ্ছিস না। মা হেসে বলতো, গায়ের ছেলেকে তোদের ক্লাবে নিয়ে যেতে লজ্জা করে বলিস, এমনই না হয় ওকে নিয়ে কোথাও বেরিয়ে আয়। সঙ্গে সঙ্গে জামাটা খুলে ফেলি। না, বড্ড গরম, বেরোবো না। মা আর হাসতো না, গম্ভীর হয়ে যেত। এসব তোমার বান্দ্রামি, গণেশকে সঙ্গে নেবার নাম করতে তোমার মাথা ব্যথা শুরু হলো। আশ্চর্য, নিজের মাস্তুতো ভাই, ধরতে গেলে নিজের মায়ের পেটের ভাইয়ের মতন। আঘাত পেয়ে মা চলে গেছে, আর আমি মনে মনে বলেছি, বরং এই বুনোটাকে আমি সঙ্গে করে স্কুলে নিয়ে যেতে পারি, ক্লাবেও হয়তো এক আধ দিন যাওয়া চলে। কিন্তু এখন আমি যেখানে যাচ্ছি সেখানে অসম্ভব। ভাই বলে, ভাই বোন, বাবা মা, আত্মীয় বন্ধু, পৃথিবীর কাউকে সেখানে নিয়ে যাওয়া চলে না। এক যেতে পারে আমি আর আমার ঈশ্বর। আর তাই তো আমি এমন একটা নির্জন নিঃসঙ্গ দুপুরের অপেক্ষায় ছিলাম। তার উপর এখন শরৎকাল, নীল আকাশের সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, নারিকেল পাতার ঝালর থেকে উজ্জ্বল রৌদ্র চুয়ে পড়ছে, নিচে দিঘির জল আয়নার মতন স্বচ্ছ স্থির, আয়নার বুকে গাছের ছায়া, নীল আকাশের ছবি, সাদা মেঘের টুকরো টুকরো প্রতিবিম্ব, আর জলের কিনারে লম্বা সবুজ ঘাস, ঘাসের ডগায় হলদে ফড়িং। ছবিটা চোখের সামনে ভেসে উঠতে না উঠতে মিলিয়ে গেছে মার জন্য, নষ্ট হয়ে গেছে। এমন করে দুটো রবিবারের ছুটির দুপুর নষ্ট হয়ে গেছে। গণেশকে সঙ্গে নিয়ে যা, আমার কান্না পায়। আমার সব কিছু থেকে ওই দুপুর, ওই ছায়া, ওই রং, ঘাস, জল, মেঘের ছবি আলাদা করে রেখেছি। আমি ছাড়া আর কেউ থাকে না, থাকতে পারে না। এর সঙ্গে আমার সিগারেট খাওয়া, লুকিয়ে দাড়ি কামানো, লুকিয়ে সিনেমার কাগজ খুলে সুন্দর মেয়ের মুখ দেখার কোনো যোগাযোগ নেই। মিষ্টি চিঠিগুলিরও না। চিঠি, চিঠি, আর কারো হতে পারে, অন্য কেউ লিখতে পারে, বললেই হলো। লেখা হয়ে গেলে, পড়া হয়ে গেলে কয়েক টুকরো কাগজ ছাড়া আর কি। সেসব একদিকে। আর এখন পরপর দুটো রবিবার নষ্ট হবার পর আজ এই তৃতীয় রবিবারের ছুটির দুপুরে আমি যেখানে যেতে চাইছি, আমার একান্ত গোপন সুন্দর নিভৃত জগতে, আর কেউ না যাকে দেখলে আমি হাসি, ঘৃণা করি, অনুকম্পা করি, সোদপুরের আধা জানোয়ার, আধা মানুষের চেহারার বোকারাম গণেশচন্দ্রকে নিয়ে যাওয়ার কথা চিন্তা করে আমি পায়ে মাথায় শিউরে উঠলাম। অথচ আজ পরম সুযোগ। কি একটা কাজে বাবা কলকাতার বাইরে গেছে, মা ঘুমোচ্ছে। আকাশটাও আজ বড্ড বেশি নীল, মেঘের টুকরোগুলো অতিরিক্ত সাদা, নারকেল পাতার ঝালর চুইয়ে হীরার মতন উজ্জ্বল, রাশি রাশি রৌদ্র আয়নার মতন স্থির স্বচ্ছ দিঘির বুকে ঝরে পড়ে না জানি। কি শোভা ধরেছে কল্পনা করে আমি যখন জামাটা ব্র্যাকেট থেকে টেনে আনতে যাব, আমার দুই চোখ স্থির হয়ে গেল। আমি যাব দাদা? কোথায়? তুমি যেখানে যাচ্ছ। আমি তো কোথাও যাচ্ছি না, ওই তো জামা পরছো। স্থির শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সে দরজায়। বাবার একটা পুরনো সিল্কের পাঞ্জাবি গায়ে চড়িয়েছে, সদ্য পাট ভাঙা পায়জামা পরেছে, যেন মাকে দিয়ে বাক্স ঘেটে এগুলো বার করে নিয়েছে। অথচ আজ মা উপস্থিত নেই সামনে, পাশের ঘরে ঘুমোচ্ছে। কিন্তু তার জন্য গণেশ চুপ করে বসে নেই, সেজে গুজে তৈরি হয়ে আছে, আমার সঙ্গে বেরুবে। বুঝলাম কদিনে আর একটু চালাক চতুর সাবালক হয়ে উঠেছে বুনোটা। দাদার সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য মাসিমাকে দিয়ে আর্জি পেশ করানোর দরকার বোধ করছে না। আমার মুখের দিকে তাকিয়ে আধুলি সাইজের দাঁতগুলি বার করে সে হাসছিল। দেখে মাথাটা গরম হয়ে গেল। তথাপি জামাটা গায়ে চড়ালাম। আমি কাজে বেরোচ্ছি, কঠিন গলায় বললাম। যেখানে যাচ্ছি সেখানে তোকে নিয়ে যাওয়া চলে না। কেন চলবে না? তুমি তো এমনি বেড়াতে যাচ্ছ, কাজ আবার কি? আমি যাব। হতভম্ব হয়ে গেলাম। চিরুনি বুলিয়ে মাথাটা ঠিক করছিলাম, হাতের মুঠোয় চিরুনিটা স্থির হয়ে গেল। এমন গৃহ জঙ্গলিকে সেখানে সঙ্গে করে নিয়ে যেতে আমার লজ্জা করবে। রাগে আমার ঠোঁট কাঁপছিল। মোটেই আর আমি জঙ্গলি নই। রাগ না করে গণেশ নরম গলায় বলল, কাল তুমিই বলছিলে এখন আমাকে রীতিমতো শহুরে ছেলে বলা যায়। তোমার মতন রোজ গায়ে সাবান মেখে স্নান করি, দাড়ি কামাই, সিগারেট খাই, পরিষ্কার জামা কাপড় পরি, সিনেমার কাগজ টাগজ নাড়াচাড়া করি। ঠাট্টা করে কাল কথাটা বলেছিলাম বটে। মজা দেখতে যে বুনোটাকে আমি আমার সব কিছু শিখিয়েছি, দেখিয়েছি, তা তার বোঝবার ক্ষমতা থাকতো যদি। তাই আর রাগ না করে হাসলাম। তোর বাইরেটা শহুরে হয়ে গেছে, আমি অস্বীকার করছি না, কিন্তু ভিতরটা
মনটা এখনো কাঁচা, এখনো গেও ভাবটা পুরোপুরি রয়ে গেছে। আর একটু চালাক চতুর না হলে। ড্যাবড্যাবে চোখে 6 ফুট লম্বা মানুষটা আমার মুখ দেখল, দীর্ঘশ্বাস ফেলল, যেন সামনে একটা আরশি পেলে তখনই সে নিজের মুখটা শরীরটা আর একবার ভালো করে পরীক্ষা করে। এখনো গেঁয়ো বোকা রয়ে গেছে, আমার কথা শুনে বিশ্বাস করতে পারছে না। চিরুনি চালিয়ে চুলটা ঠিক করে ফেললাম। দরজা থেকে সরে দাঁড়া। রুমালে খানিকটা সেন্ট ঢেলে সেটা পকেটে পুরলাম। গণেশ দরজা জুড়ে দাঁড়িয়ে আছে। ঘর থেকে আমাকে বেরোতে না দেওয়ার মতলব? হেসে বললাম, ভাদ্রের কাঠ ফাটা রোদ উঠেছে দেখছিস তো, এখন বাইরে হাঁটতে মোটেই ভালো লাগবে না। তার চেয়ে ফ্যানটা খুলে দিয়ে আমার টেবিলে বসে আরামসে সিগারেট খা, সিনেমার কাগজটা দেখ, মিষ্টি চিঠিগুলো আর একবার পড়তে পারিস। পকেট থেকে সিগারেট বার করলাম, কিন্তু আজ আর সিগারেটের জন্য সে হাত বাড়ালো না। চেহারাটা বিকৃত করে ফেলল। চিঠি পড়ে আর ছবি দেখে কেবল কি হবে? অনেক দেখা হয়েছে, অনেক পড়া হয়েছে, তুমি আমায় বাইরে নিয়ে চলো। বাইরে তোমার যাওয়া চলবে না, আমার সঙ্গে চলবে না, বঙ্কুর সঙ্গে যেতে পারো। রাগে গজগজ করে উঠলাম। ওই চেহারা, ওই বুদ্ধি নিয়ে আমার সঙ্গে যেতে চাইছে? কি আস্পর্ধা! বললাম বটে, বলার সঙ্গে সঙ্গে আমার চক্ষু স্থির হয়ে গেল, যেন হঠাৎ একটা আগুনের ঝিলিক দেখলাম সোদপুরের মাসির ছেলের চোখে। অথচ দাঁতগুলো ঢেকে রেখে কেমন করে যেন হাসছে শয়তানের মতো। অস্বস্তি বোধ করলাম। রাস্তা ছেড়ে দে, রুখে উঠলাম আমি। আমি সব বলে দেবো মাসিমাকে। গণেশ গম্ভীর হয়ে বলল, কি বলবি শুনি? তুমি আমায় সিগারেট খেতে শেখাচ্ছ, এ বয়সে গালে রেজার চালাতে শেখাচ্ছ, সিনেমার মেয়ের মুখ রাত দিন দেখাচ্ছ। হায় রে গর্ধব, হায় রে মূর্খ। মনে মনে বললাম, এসব অপরাধের সঙ্গে তুইও জড়িয়ে আছিস, কাজেই বাবা মার কাছে শাস্তি পেলে একলা আমিই পাবো না, তুইও পাবি। কথাটা ভেবেছিস? কিন্তু তথাপি আমার বুকের ভেতর গুড়গুড় করতে লাগলো। গেঁয়ো গোয়ার মানুষ কি বলতে আরও সব কি বলে দেয় মাকে চিন্তা করে চট করে রাগটা সংবরণ করলাম। পায়চারি করতে লাগলাম ঘরের ভিতর। এদিকে বাইরের রোদ কমলা রং ধরতে শুরু করেছে। সাদা মেঘের ধারগুলি থেকে এখনই পাটকিলে রং ফুটে বেরোবে। নারকেল গাছের ছায়ারা লম্বা হতে থাকবে। দিঘির জলের স্বচ্ছ আরশিটা কালো হয়ে নিভে যাবে এক সময়। বুকের ভেতর হায় হায় করে উঠল। আমার আর একটা ছুটির দুপুর চিরদিনের মতো নষ্ট হতে চলল, হারিয়ে যেতে লাগলো। কেমন অস্থির হয়ে উঠলাম। অস্থিরতার মধ্যে বুদ্ধি ঠিক করে ফেললাম, আচ্ছা তাই হবে, চ তুইও সঙ্গে যাবি। মনোটার দিকে তাকিয়ে হাসলাম, সেও হাসলো। অতিরিক্ত খুশি হওয়ার দরুন দাঁতগুলি আবার বেরিয়ে পড়ল। দুজন ঘরের বাইরে চলে এলাম। চমৎকার দুপুর। আমি কথা বললাম না। আকাশটা নীল, মেঘগুলো কি সাদা। আমার পেছন থেকে সে কথা বলছিল, আমি ভাবছিলাম অন্য কথা। সত্যি দাদা, তোমার সঙ্গে বেড়াতে বেরোনো আমার অনেক দিনের ইচ্ছা। একটু পর আবার বলল, আমার সঙ্গে বেড়াতে বেরোলেই কি আর আমার সমান হওয়া যাবে? মনে মনে বললাম ও হাসলাম। সত্যি সেখানে গেঁয়োটাকে নিয়ে যাচ্ছি বলে একটু আগে যে ভয়টা হচ্ছিল সেটা ততক্ষণে কেটে গেছে। আমার ক্লাবে কোনো বন্ধুকে নিয়ে যাচ্ছি না, ক্লাসের কোনো ছেলেকেও না। পোষা কুকুর টুকুর যেমন লোকে নিয়ে যায়, তেমনই সোদপুরের এই গাঁড়লটা আমার সঙ্গে যাচ্ছে। আমাদের বালিগঞ্জের ছেলেদের সে কতটুকু দেখেছে কি জানি। বাড়িতে দেখেছে আমাকে, আমার পড়ার ঘরে দেখেছে, বাবার সামনে দেখেছে, মার সামনে দেখেছে, তাতে আমার কতটুকু জানা হয়েছে। তাই মনে মনে হাসলাম। বরং ওটা সঙ্গে যাচ্ছে বলে উৎসাহ ক্রমেই বাড়ছিল। অর্থাৎ বুনোটাকে এই কদিনে অনেক কিছু দেখিয়েছি, শিখিয়েছি, না হয় আর একটু দেখবে, শিখবে। আমার বুদ্ধির শিকল দিয়ে যখন ওকে বেঁধে রেখেছি, তখন আর ভয় কি, বরং নতুন একটা খেলা হবে। আর একটু দেখে শিখে গেঁয়োটা কতটা অগ্রসর হয় মজা দেখা যাবে। ট্রাম ডিপো পেছনে রেখে সরু পথ ধরেছি। তখন থেকে পথের দুধারে নারিকেল গাছের সারি শুরু হলো। একটা দুটো পাখি ডাকছিল মাঝে মাঝে। মনে হয় গাঁয়ের রাস্তায় এসে গেছি দাদা। তোদের সোদপুরের জঙ্গল। ঠাট্টাটা সে বুঝল না। সত্যি কোনো জঙ্গলের কাছে এসেছি কিনা দেখতে অবাক হয়ে এদিক ওদিক তাকায় আর চপ্পলের শব্দ করে হাঁটে। বাবার একজোড়া পুরনো চপ্পল পরে এসেছে। তুই সাঁতার জানিস? খুব উৎসাহে লম্বা পা ফেলে আমার সঙ্গে কাঁধ মিলিয়ে হাঁটতে আরম্ভ করলো বুনোটা। আমরা কোনো দিঘি টিঘির ধারে যাচ্ছি বুঝি? সংক্ষেপে বললাম, পদ্ম দিঘি।
যদি পদ্ম ফুটে থাকে আমি সাঁতার কেটে জল থেকে তার ফুল তোমার জন্য তুলে আনবো দাদা। তাই আনবি? খুশি হয়েছি এমন ভান করে বললাম, এখন শরৎকাল, এখন তো পদ্ম ফোটার সময়। মনে মনে বললাম, বোকাটাকে সঙ্গে এনে ভালোই করেছি। আমি সাঁতার জানি না, অথচ মাঝে মাঝে পদ্ম ফোটে। ইচ্ছে থাকলেও দুটো একটা ফুল আমি ওকে তুলে এনে দিতে পারি না। এই শোন, বললাম, গাছে চড়তে পারিস? খুব। অতিরিক্ত খুশির দরুন গলায় এমন ঘোঁচ শব্দ করে সে হাসলো যে প্রথমটায় চমকে উঠলাম, যেন এটা পশুর গলার শব্দ শুনলাম। গলা বড় করে গণেশ বলল, গায়ে থেকে মানুষ গাছে চড়তে শিখবো না? ভালো। মনে মনে বললাম, ওদের দিঘির পাড়ের বাগানের পেয়ারা গাছে কত পেয়ারা পেকেছে, কামরাঙা গাছে কামরাঙা, অথচ গাছে চড়া শেখা হয়নি বলে একটা ফলও আমি ওকে পেড়ে দিতে পারি না। আজ গাঁড়লটাকে দিয়ে পদ্ম তুলে আনা, গাছের ফল পাড়া চলবে। যেন দাদা সব কাজ করে দেওয়ার বল বিক্রম নিয়ে 6 ফুট লম্বা কাঠামোটা আগে আগে হেঁটে চলল। এখন আর তার উপর আমার বিদ্বেষ নেই, তার জন্য লজ্জা পাবার কারণ নেই। এমন একটা প্রয়োজনীয় জন্তু সঙ্গে থাকা দরকার চিন্তা করে হালকা মনে আমিও হাঁটতে লাগলাম। বাঁয়, পেছন থেকে হেঁকে বললাম। গণেশ বাঁ দিকে মোড় নিল। প্রথমে মেহেদির বেড়া, তারপর মাধবীর ঝোপ, তারপর কাঠমালতির জঙ্গল পার হয়ে সবুজ ফ্রেমে আটা সেই আশ্চর্য দিঘির কাছে আমরা এসে গেলাম। না, জলের আয়নায় নারিকেল গাছের ছায়া, সাদা মেঘ, নীল আকাশের ছবি দেখবার আগে আমার চোখ সরে গেল ওদিকে। করবই গাছের ছোট্ট ছায়ায় দাঁড়িয়ে আছে ও, আমার জন্যে অপেক্ষা করছে। নিশ্চয়ই অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আমার দেরি হয়ে গেল গাঁড়লটার সঙ্গে তর্ক করতে। শেষ পর্যন্ত যদিও ওটাকে সঙ্গে আনতে হলো। মনটা খারাপ হয়ে গেল। নিশ্চয়ই রাগ করেছে ও আমার এত দেরি দেখে। অন্যদিন দেখা হওয়া মাত্র ছুটে এসেছে, আর চুপ করে দাঁড়িয়ে আছে। আজ তার বেশভূষা অন্য রকম, ফ্রক না, শাড়ি পরেছে। মেঘের রং চট করে মনে পড়ে গেল, ওটাই তার মেঘডম্বুর শাড়ি। টালিগঞ্জের মাসিমা জন্মদিনে উপহার দিয়েছে। সেদিন বলছিল, এখানেও মাসিমা। কথাটা মনে পড়ে একটু হাসি পেল। এই তুই বস, নারকেল গাছের ছায়ায় চুপ করে বস থাক। বুনোটাকে বসিয়ে দিয়ে আমি করবি গাছের কাছে ছুটে গেলাম। চুপ করে আছো কেন? ওর হাত ধরলাম। হাত ছাড়িয়ে নিল। 2 হাত তুলে খোপা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। এই নিয়ে 2 দিন আমি তাকে খোপা পড়তে দেখলাম। যদিও এমনই বেনি করে রাখলেও ওকে কম সুন্দর দেখায় না, কিন্তু খোপা পড়লে বেশি সুন্দর লাগে। মেঘডম্বুর শাড়ির সঙ্গে মেঘের থোকার মতন খোপাটাই চমৎকার মানিয়েছে। যেমন ফ্রকের সঙ্গে চেরা বেনিটাও ভালো লাগে। কথা বলছো না কেন? 2 রবিবার আসুনি কেন? ও তাই অভিমান? অল্প হাসলাম, কিন্তু বলতে পারলাম না ওই বুনোটা সঙ্গে আসতে চেয়েছিল। লজ্জা করছিল ওটাকে সঙ্গে করে এখানে আসতে। বললাম, শরীরটা খারাপ ছিল তাই আসা হয়নি। যত সব বাজে ওজোর। ইস, কি মিথ্যে কথাই বলতে পারো তোমরা বালিগঞ্জের ছেলেরা। বিশ্বাস করো? মোটেই বিশ্বাস করি না তোমার কথা। ঠোঁট ফোলালো ও, ভুরু কোঁচকালো। নিশ্চয়ই তুমি আর কারোর সঙ্গে প্রেম করছো? আবার কে? হাসতে গিয়ে অবাক আমি ওর ফোলা ঠোঁট কোঁচকানো ভুরু জোড়া দেখলাম। তা কত মানুষ থাকতে পারে? আকাশের দিকে চোখ ঘোরালো। নন্তুর বোন হতে পারে, পিন্টুর ছোট পিসি হতে পারে। মোটেই না, তোমার গা ছুঁয়ে বলছি। ওদের দিকে তাকাতে আমার ঘেন্না করে। ও দেখতে পায় এমন করে ঘাসের উপর থুতু ফেললাম। নন্তুর বোনটাকে দেখলে আমার শাঁকচুন্নির কথা মনে হয়। পিন্টুর ছোট পিসিকে মনে হয় পেটনি একটা। এবারও ঘাসের দিকে তাকায়। 2 ঠোঁটের মাঝখানে হাসির রেখা জাগলো। তোমরা বালিগঞ্জের মেয়েরা এমন ভুল বোঝাবুঝি করো, সত্যি দুঃখ হয়। ওর হাত ধরলাম। এবার হাত ছাড়ালো না ও। আমি হাসলাম। আসলে আমার অসুখ করেনি, বুঝলে। ওই যে নারকেল গাছের ছায়ায় উল্লুকটা বসে আছে, ওটার জন্য আসা হয়নি। 2টো রবিবার নষ্ট হলো। কে ও? রুবি নারকেল ছায়ার দিকে চোখ ফেরায়। সোদপুরের ছেলে। মা বলে আমার মাস্তুতো ভাই, কিন্তু আমি ভাই বলে স্বীকার করি না। কিন্তু রবি একটু বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকে, তারপর আস্তে আস্তে চোখ ফেরায়। রংটা খুব ফর্সা, কেমন না? ওই ফ্যাসফ্যাসে রঙই একটা আছে, আর কিছু নেই। উঁচু লম্বা আছে ছেলেটা। ওই মাথায় তাল গাছের মতন লম্বা হয়েছে, ভেতরে কিছু নেই। কেন? ছোট একটা ঢোক গিলল রুবি। বোকা, একেবারে বোকা। আবার ঘাসের উপর থুতু ফেললাম আমি। নারকেল গাছের ছায়ার দিকে চোখ ফিরিয়ে রুবি আবার একটু সময় কি ভাবে। লেখাপড়া জানে না, 7 পর্যন্ত বিদ্যা। অল্প হাসলাম।
হয়তো তাও না, বলে বটে। একবার কাছে ডাকো না। রুবি আর একটা ছোট ঢোক গিলল। কি হবে কাছে ডেকে? ভয়ঙ্কর বুনো, কথা বলে সুখ পাবে নাকি ওর সঙ্গে? আমি নাক কোঁচকালাম। সদ্য পাড়া গাঁ থেকে এসেছে, যখন আমাদের বাড়িতে এসে উঠলো, তুমি যদি চেহারাটা দেখতে, এই লম্বা চুল মাথায়, থুতনিতে দাড়ির জঙ্গল, কি নোংরা, যা বেশভূষা। তবু তো আমাদের এখানে থেকে থেকে কদিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে শিখেছে। জলের দিকে তাকিয়ে আছে। রুবি অল্প হাসলো। পদ্মফুল দেখছে। দেখছো না কেমন হাওয়ার মতন একদিকে তাকিয়ে আছে? নিচু গলায় হাসলাম। তুমি যে একটি মেয়ে, আমি যে তোমার সঙ্গে কথা বলছি দেখতে পাচ্ছে, অথচ এদিকে তাকাচ্ছে না। অর্থাৎ মেয়ে ঠের সম্পর্কে কোনো জ্ঞানই তার নেই। সেসব কোনো বোধই ঈশ্বর তার ভেতরে দেয়নি। হাঁ করে তাকিয়ে জল আর জলের পদ্ম দেখছে তো দেখছেই। সরল, সাদাসিধা খুব। কেমন না, গরু গাদাও বলতে পারো। রুবির চোখের ভেতরে তাকালাম। কাজেই এখানে তোমারও আমার মধ্যে ওটাকে আনতে পেরেছি, কেননা মাথায় কিচ্ছু নেই যার তাকে দিয়েও ভয় নেই। গোড়ায় ভয় করছিলাম সঙ্গে আনতে, তাই তো দুটো রবিবার আসা হলো না। রুবি লম্বা মতন একটা নিঃশ্বাস ফেলল। চোখের পালক ঘাসের দিকে নেমে গেল ওর। একটু চুপ করে থেকে আমি আবার হাসলাম। অবশ্যই আমার সঙ্গে থেকে একটু একটু শহুরে হতে শিখেছে। ওই দেখে যেটুকু অনুকরণ করার, তার বেশি না। নিজে থেকে কিছু করবার বোঝবার ক্ষমতাই ঈশ্বর তাকে দেয়নি। কি শিখেছে শুনি? রুবি হাসল না। আমরা বালিগঞ্জের ছেলেরা কি করি, কেমন করে থাকি, তুমি কি জানো না? এই ধরো, যেমন রোজ গায়ে সাবান মাখা, আমার সঙ্গে এক বিছানায় শোয়। সাবান মেখে স্নান না করলে আমি আমার বিছানা ওকে শুতে দেবো নাকি? আমি একদিন অন্তর সেভ করি বলে করে ওটাও ওকে অভ্যাস করিয়েছি। রামছাগলের মতন মুখ করে রাখলে আমি আমার ঘরে ঢুকতে দিতাম না ওকে। আর রুবি এবার মুচকি হাসলো। আমি স্মোক করি তুমি জানো। দেখা দেখি একটু একটু সিগারেট টানে এখন বোকাটা। আমি সিনেমার কাগজ রাখি তুমি জানো। আমার দেখা দেখি সেগুলি নাড়াচাড়া করে মাঝে মাঝে। সুন্দর মেয়ের মুখ থাকলে ছবিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে। তবে আর কি, তবে তো একরকম পাকিয়ে এনেছ। রুবি হঠাৎ যেন কেমন গম্ভীর হয়ে গেল। ধ্যাৎ, ও আবার পাকবে কি? পাকতে যাওয়ার জন্য বুদ্ধি থাকা চাই। ওই তো বললাম, যেটুকু দেখছে সেটুকু করছে, তার বেশি না। যেমন একটা বানরকে সিগারেট খাওয়া শেখালে সিগারেট খাবে, এও তেমনই। ইস, ভীষণ বাড়িয়ে বলছো তুমি তোমার ওই মাস্তুতো ভাই সম্পর্কে। রুবি আবার আকাশের দিকে চোখ তুলল। কেমন যেন অস্বস্তি বোধ করছে ও। চেহারাটা দেখে বুঝলাম মোটেই না। আমারও খারাপ লাগলো বোকাকে বোকা স্বীকার করে নিতে রুবির আটকাচ্ছে কেন। তুমি বললে বিশ্বাস করবে? তোমার সব কটা চিঠি ওই গাঁড়লটা পড়েছে, আমি পড়তে দিয়েছি। মাইরে, চমকে উঠল। চোখের পাতা দুটো কেঁপে উঠল। তাতে কি? ব্যাপারটাকে সহজ করে দিতে আমি হালকা গলায় হাসলাম। ওই পড়াই স্যার, একটা চিঠি পড়ে তা থেকে কোনো আইডিয়া করে নেওয়ার ক্ষমতা ভগবান ওকে দিয়েছে নাকি? যখন পড়লো তখন পড়লো, যেমন সিনেমার কাগজ উল্টে একটা সুন্দর মেয়ের ছবি যখন দেখলো ব্যাস। তারপর এই নিয়ে কিছু ভাবা বা চিন্তা করা ওই উজবুকটার কাছ থেকে তুমি আশা করতে পারো না। কিন্তু তবু রুবির দুশ্চিন্তার ভাব কাটছে না। আমি আর এক দফা হাসলাম। যদি তাই হতো তো চিঠি পড়া শেষ করে আমায় নিশ্চয়ই এক আধবার সে জিজ্ঞেস করতো কার চিঠি, কে লিখেছে, বা কেন এত মিষ্টি মিষ্টি কথা লেখে। চিঠিতে আমার বা তোমার নাম ধাম নেই যখন। হ্যাঁ, তাও বটে। এবার খুশি হলো, আমার চোখের দিকে তাকালো। ডাকবো কাছে? তুমি কথা বলে দেখবে? আবার আমি নাকের আগাটা কোঁচকালাম। তখন বুঝবে কেমন বুনো জঙ্গলি মার ওই সোদপুরের বোনের ছেলে। রুবি অস্পষ্টভাবে ঘাড় কাত করল। এই গণেশ! গণেশ চমকে উঠে চোখ ফেরালো। জল দেখা শেষ করে এখন বুঝি ওধারের বাগানের পেয়ারা আর কামরাঙা গাছ কটা দেখছিল, গুনছিল। এদিকে হাত তুলে ডাকলাম। 6 ফুট লম্বা শরীর নিয়ে হাজারাম উঠে দাঁড়ালো। কাছে ডেকেছি বলে বেজায় খুশি। আমি ঈশ্বরকে ডাকছিলাম রুবির সামনে না বাতাসার মতন গোল মাথার দাঁতগুলি বার করে দিয়ে বুনোটা হাসতে আরম্ভ করে। কিন্তু ঈশ্বর আমার ডাক শুনবে কেন? যার যেমন স্বভাব গড়ে দিয়েছে, 2 হাত দূরে থাকতে সব কটা দাঁত সে মেলে ধরল। তাও যদি শব্দ করে হাসতো উজবুকটা, কাঁঠালের কোয়ার মতন এতগুলো দাঁত বার করে চুপ করে হাসতে থাকলো, যে কেউ তাকে ইডিয়েট ছাড়া আর কিছু মনে করবে না, করতে পারে না। অবশ্য রুবি চুপ করেছিল, কিন্তু ওর চোখ মুখের অবস্থা
কেমন হলো আমি দেখিনি। আমার লজ্জা করছিল তখন রুবির দিকে তাকাতে, ঘাসের দিকে তাকিয়েছিলাম। অবস্থাটা একটু সয়ে আসতে কটমট করে আমি গণেশের দিকে তাকালাম, যেন আমার এই তাকানোর অর্থ সে বুঝল, তাতে শাড়ি বুঝিয়ে ফেলল। রুবি এক দৃষ্টে গণেশকে দেখছিল, ও চেহারার কোনো পরিবর্তন বোঝা গেল না, কেবল হাত তুলে খোপাটা ঠিক করছিল। গণেশ চমৎকার সাঁতার কাটতে জানে, বললাম রুবিকে। তাই নাকি? আমার দিকে চোখ ফেরালো। যদি তুমি চাও তো ওই সুন্দর পদ্মফুলটা সে তোমাকে তুলে এনে দিতে পারবে। কেমন, পারবি না গণেশ? আবার সে দাঁত বার করছিল, কিন্তু আমি চোখের ইশারায় ধমক দিতে সেগুলো আর বার করতে সাহস পেল না। ঠোঁট বোজা রেখে গণেশ হেসে ঘাড় কাত করল। নিচে ইজের আছে না তোর? আছে, তবে ওই ঝোপের পাশে গিয়ে পাজামাটা খুলে আয়। কথা না কয়ে গণেশ কেয়া ফুলের বড় ঝোপটার ওপাশে ছুটে গেল। রুবির দিকে তাকিয়ে হাসলাম। আমি যা বলবো তাই শুনবে। বুদ্ধি না থাকা একটা মস্ত সুবিধে, পোষা কুকুরের মতন। ওকে দিয়ে আমি যা ইচ্ছে করাতে পারি। রুবি কথা বলছিল না, কেয়ার ঝোপের দিকে ওর চোখ। গণেশ ঝোপের ওপাশ থেকে বেরিয়ে এলো। বুঝলাম ওটা বাবার পুরনো ইজের, দু জায়গায় ফুটো হয়ে গেছে, তাল গাছের গুড়ির মতন লম্বা দুটো পা, তার উপর চুলে ভর্তি। আমার কেমন ঘেন্না করছিল গাঁড়লটার দিকে তাকাতে। তবু এতক্ষণ পায়জামা পাঞ্জাবিতে একরকম লাগছিল, এখন বনের পশু ছাড়া কিছু কল্পনা করা যায় ওকে? আর ওই অবস্থায় রুবির সামনে এসে দাঁড়িয়েছে দেখে আমি ধমক লাগালাম, এখানে এলি কেন? জলে নেমে পড়, ফুলটা তুলে আন। বোটা শুদ্ধ তুলে আনবে, রুবি বলল। রুবি এই প্রথম বুনোটার সঙ্গে কথা বলল। বস্তুত তাতে তার একটু বেশি খুশি হবার কথা, কিন্তু তৎক্ষণাৎ জলের দিকে ছুটে গেল বলে চেহারা দেখতে পেলাম না। আমার মনে হয় না একটি মেয়ের মুখে এ কথা শোনার পরও গণেশের চেহারার খুব একটা পরিবর্তন ঘটেছিল, কেননা ফুলটাই এখানে তার লক্ষ্য। ওটা এনে কোনো মেয়ের হাতে তুলে দেওয়ার মধ্যে যে উত্তেজনা, একটা অন্য ভাব থাকতে পারে, তা ভেবে দেখার মতন মগজ তাকে দেয়নি ঈশ্বর। এসো আমরা জলের কাছে যাই, রুবি বলল। রুবির হাত ধরে আমি দিঘির দিকে এগোই। তখন রৌদ্রের কমলা রং ধরেছে। জলে নেমে এত জোরে গিঁয়োটা সাঁতার কাটছে, হাত পা ছুটছে যে ঈষৎ লাল হয়ে আসা মেঘের ছায়া, নীল আকাশ, নারকেল গাছের সুন্দর ছবিগুলি ভেঙে চুড়ে কোথায় যেন মিলিয়ে গেল। সবটা দিঘির জল তোলপাড় করে একটা জানোয়ার সাঁই সাঁই করে পদ্মবনের দিকে ছুটেছে। দৃশ্যটা কেমন অস্বস্তিকর লাগছিল, অথচ রুবির জন্য ডাঁটো শুদ্ধ পদ্ম ফুল ছিঁড়ে আনতেই হবে। আর চোখে রুবিকে দেখলাম। দৃশ্যটা তার ভালো লাগলো কি খারাপ লাগলো বোঝা গেল না। মুখের রেখার কোনো পরিবর্তন ছিল না। চোখের কালো লম্বা পালকগুলি স্থির হয়ে ধরে রেখে ও জল দেখছিল। ফুল নিয়ে গণেশ ফিরে এলো, কোমর জলে দাঁড়ালো। রুবি হাত বাড়ালো ফুলটা ধরতে। না, আমি বাধা দিলাম। তুই আর একটু কাছে উঠে আয় গণেশ। আমার কথা মতো সে তীরের কাছে উঠে এলো। ওর খোপায় গুজে দে পদ্মটা। রুবি চমকে উঠল, আমার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসল। আমি আদেশ করলাম, দে, সুন্দর করে গুজে দে, ওটা ওর চুলে। গম্ভীর হয়ে গণেশ দাঁতগুলি বার করতে চেয়েছিল। আমার চোখের ধমক খেয়ে নিজেকে সংশোধন করল। রুবি ঘাড় নোয়ালো। গণেশ ওর খোপার চুলের ভেতর ফুলটা আটকে দিল। খোপাটা একটু নড়ে গেল। রুবি হাত দিয়ে ওটা ঠিক করতে চেয়েছিল, কিন্তু দেখা গেল বাঘের থাবার মতন বিশাল দুটো হাতের তেলো দিয়ে চেপে চেপে গণেশই ওটা ঠিক করে দিয়েছে। রুবি একটু লাল হয়ে উঠল। যা, আর একটা ফুল নিয়ে আয়। বলা মাত্র পশুর মতন ঝাঁপিয়ে গণেশ জলে পড়ল। ইস, এমন লজ্জা করছিল আমার। রুবি বলল, কেন, কাকে লজ্জা? আমি হাসলাম। ওর মাথার কিছু আছে নাকি? তোমার চুলে গুজে দিচ্ছিল বলে অন্য কোনো রকম ধারণা তার মনে এসেছিল। তুমি আশা করতে পারো না, যদি ওই বোকাটাকে দিয়ে তোমার লজ্জা করে, তবে একটা গাছকে দিয়েও তোমার লজ্জা পাওয়া উচিত। রুবি ঠোঁট ফাঁক করে হাসল। আহা, তাহলেও তো পুরুষ, তার সে খেয়ালই নেই সে একটা পুরুষ। আর আর তুমি এমন ফুটফুটে চেহারার একটি নরম মেয়ে। রুবি ঢোক গিলল, চুপ করে রইল। বরং আমার ভয় হচ্ছিল বুনোটার হাতের নখগুলির জন্য। বাঘের নখের মতন এত বড় একটা নখ, যখন তোমার খোপা ঠিক করে দিচ্ছিল, ঘাড়ের নরম চামড়ায় ওই নখের আঁচড় না লাগে, রক্ত না বেরোয়। না, কিছু হয়নি। রুবি নরম গলায় হাসল।
ও হাত দিয়ে নিজের কাঁধটা ছুঁয়ে দেখল। গণেশ ততক্ষণে সাঁতার কেটে পদ্মবনের কাছাকাছি চলে গেছে। তুমি ফুলটা গুজে দিলে না কেন? রুবি প্রশ্ন করল। ঘাড় কাত করে হাসলাম। আমি তো অনেক গুজেছি, তোমার খোপায় কম ফুল গুজে দিয়েছি? আজ বুনোটাকে দিয়ে কাজটা করালাম। আর একটু শহুরে হতে শেখাচ্ছ বুঝি ওকে? হ্যাঁ, তাও বলতে পারো। অল্প শব্দ করে হাসলাম। বা বলতে পারো মজা দেখছিলাম, খেলছিলাম। একটা পশুকে নিয়ে খেলতে তোমার ভালো লাগে না? কেমন করে তোমার খোপাটা হাটকায়, মাথাটা দু হাতে চেপে ধরে। রুবি আর কথা বলল না, একটা গাঢ় নিঃশ্বাস ফেলল। গণেশ পদ্ম নিয়ে ফিরে এলো। রুবি আবার হাত বাড়ালো। আমি বাধা দিলাম না। গণেশ ওর হাতে ফুলটা তুলে দিতে রুবি সেটা তাড়াতাড়ি ব্লাউজের ফাঁকে বুকের ওপর গুজে রাখল। আয়, এইবেলা জল থেকে উঠে আয়। গম্ভীর হয়ে গণেশকে ডাকতে সে তীরে উঠে এলো। যেন আমি তার ওই অবস্থায় ভিজা গা মাথা নিয়ে গাঁড়লের মূর্তি হয়ে সামনে দাঁড়িয়ে থাকা একেবারেই পছন্দ করব না অনুমান করে কাপড় বদলাতে সে ঝোপের দিকে ছুটে যাচ্ছিল। আমি বাধা দিলাম। ওহো, আরও কাজ আছে, ফল পাড়তে হবে। পাজামা পরে গাছে চড়া সুবিধা হবে না। রুবির দিকে ঘাড় ফেরালাম। কটা পাকা পেয়ারা পেড়ে দিক তোমাকে। রুবি কিন্তু খুশি হলো কিনা বুঝলাম না, কেবল ছোট ঘাটটা একটু কাত পড়ল। আমরা বাগানের দিকে চললাম। গণেশ আগে, আমি ও রুবি পিছনে। গাছের ছায়া তখন লম্বা হয়ে গেছে, রোদের রং আরও গাঢ় হয়েছে, ঝিঁঝি ডাকছিল। গণেশকে গাছে তুলে দিয়ে দুজনে নিচে দাঁড়ালাম। দেখলাম এখন যেন রুবির উৎসাহ একটু একটু করে বাড়তে আরম্ভ করেছে। আঙুল দিয়ে গাছের ডাঁসা পেয়ারাগুলো ও দেখিয়ে দেয়, আর এক ডাল থেকে আর এক ডালে ঝুলে পড়ে গণেশ সেগুলি ছিঁড়ে ছিঁড়ে নিচে ছুঁড়ে ফেলে। এখন অনায়াসে একটা বানর কি শিম্পাঞ্জি বলে ধরে নিতে পারো তুমি গণেশকে। দেখো, ওই মগডাল থেকে লম্বা হাত বাড়িয়ে কেমন করে পেয়ারা ছিঁড়ছে। রুবি আমার সঙ্গে হাসলো না, পেয়ারা কুড়োতে ব্যস্ত হয়ে পড়ল। টুপটাপ করে গাছ থেকে ক্রমাগত পেয়ারা পড়ছে মাটিতে। একটা পেয়ারা ওর খোপার ওপর পড়ল। পদ্মের দুটো পাপড়ি খসে পড়ল পেয়ারার বাড়ি লেগে। একটা এসে পড়ল রুবির বুকের ঠিক মাঝখানে। যদি আমি এমন করতাম, গাছে চড়তে না জানি, যদি মাটিতে দাঁড়িয়ে থেকেও এভাবে ওর চুলকি বুকের ওপর পেয়ারা ছুঁড়ে ফেলতাম, রুবি খিলখিল করে হেসে সারা হতো। কিন্তু এখনও হাসছে না, কেননা ইচ্ছে করে বা দুষ্টুমি করে কেউ তার মাথা বা বুক লক্ষ্য করে পেয়ারা ছুঁড়ে মারছে না। গাছের ওপর যে আছে তার সেরকম দুষ্টুমি করার, ছেলে মানুষই খেলা খেলবার বুদ্ধিই নেই। রুবি এটুকু বুঝে ফেলেছে, তাই না এত গম্ভীর। রুবির জন্য আমার কষ্ট হলো। কেবল কুড়াচ্ছ, একটা খাও না, খেয়ে দেখো কেমন মিষ্টি। একটা পেয়ারা তুলে আমি রুবির দিকে বাড়িয়ে দিলাম। এতক্ষণ পরও হাসলো। তুমি খাও, তুমি বসে বসে পেয়ারা খাও, আমি কুড়িয়ে দিচ্ছি। রুবি 1 ডজন পেয়ারা আমার সামনে ঘাসের ওপর জড়ো করে রাখলো। খুশি হয়ে তৎক্ষণাৎ ঘাসের ওপর চেপে বসলাম। রুবির দেওয়া একটা পেয়ারার কামড় দিয়ে মনে হলো অমৃত। ও ঘামছিল, ছুটে ছুটে পেয়ারা কুড়োচ্ছে বলে খোপাটা আবার ঢিলে হয়ে গেছে। আমার ইচ্ছে করছিল হাত দিয়ে চেপে খোপাটা জায়গা মতন বসিয়ে দিই। আর সেই সঙ্গে আমার হাতের নখগুলির ওপর নজর পড়ল। কত পরিচ্ছন্ন, মসৃণ। রুবির গলা বা ঘাড়ের চামড়ায় এই নখ লাগালে ও বুঝতে পারবে না, টেরই পাবে না এমন পালিশ করা কাটা। আর সেই তুলনায় গাছের বুনোটার প্রত্যেকটা আঙুলের নখের কি বিশ্রী বিভৎস চেহারা। বলতে কি, গণেশের নখগুলির কথা মনে পড়তে মুখের পেয়ারাটা পর্যন্ত বিস্বাদ হয়ে গেল। ইচ্ছে করছিল রুবিকেও আবার কথাটা মনে করিয়ে দিয়ে দুজনে একসঙ্গে হাসি। হঠাৎ চোখে পড়ল পেয়ারা কুড়োতে কুড়োতে রুবি একটু দূরে সরে গেছে। গাছের গায়ে গাছ, বুঝলাম একটা গাছের ডাল বেয়ে গাঁড়লটা আর একটা গাছে চলে গেছে। আর পেয়ারা দিয়ে কি হবে, অনেক হয়েছে ডেকে বলতে ইচ্ছে করছিল, কিন্তু চুপ করে রইলাম। রুবি ফুলগুলি কুড়িয়ে আনন্দ পাচ্ছিল, ওকে বাধা দিলাম না। অগত্যা সিগারেট ধরালাম। পেয়ারা কত খাওয়া যায়, দুটো খেয়ে আমার ঢেকুর উঠছিল। সিগারেট ধরিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে গণেশও গাছ থেকে নেমে পড়ল। কি হলো, হয়ে গেল? রুবির দিকে তাকিয়ে হাসলাম। ও আমার কাছে চলে এলো। বোকাটা দূরে দাঁড়িয়ে আছে চুপ করে। ওই পোশাক নিয়ে আমার সামনে হুট করে আসতে সাহস পাচ্ছে না। সত্যি, ঈশ্বর এই বয়সেই মার বোনের ছেলেকে কি প্রকাণ্ড একটা শরীর তৈরি করে দিয়েছে। অসুরের মতন কোমর, হাত, পা ও বুকের চেহারা। কোমরে হাত রেখে পেয়ারা তলায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আমার আদেশের অপেক্ষা করছে। আমি ডাকলে তবে কাছে আসবে।
যতক্ষণ ডাকবো না আসবে না। কথাটা চিন্তা করে এত ভালো লাগছিল। রুবিও বুঝতে পেরেছে অত বড় একটা শরীর ওই বুনোটার, অথচ তুলনায় কত ছোটোখাটো একটি মানুষ হয়ে আমি তাকে হাতের মুঠোয় রেখে দিয়েছি। আঁচলের পেয়ারাগুলি রুবি আমার সামনে ঘাসের ওপর রাখল। পেয়ারার পাহাড় জমে গেল। অনেকক্ষণ ছোটাছুটি করার দরুন ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল ওর। একটু জিরিয়ে নাও এখানে বসে, বলতে চেয়েছিলাম, তার আগেই রুবি সোজা হয়ে দাঁড়ালো। চলি? কোথায় আবার? আমি ঢোক গিললাম। ও অল্প হাসল। কামরাঙাগুলো পেকে আছে কদিন ধরে, সেগুলো পেড়ে দেবে। খুশি হয়ে তৎক্ষণাৎ ঘাড় কাত করলাম। গাড়লটাকে দিয়ে সব কটা পাড়িয়ে নাও, আসতে বললাম। তারপর ঘাড় ফিরিয়ে হাঁক দিয়ে গণেশকে বললাম, এই গণেশ, এখন কামরাঙা গাছে উঠতে হবে। গণেশ সঙ্গে সঙ্গে ঘাড় কাত করল। রুবির চোখের দিকে তাকিয়ে আমি ঠোঁট টিপে হাসলাম। যদিও এই হাসিটাকে মেয়েলি হাসি বলে। ও মাঝে মাঝে ঠাট্টা করে, এখন করল না। এখনও পাল্টা ঠোঁট টিপে হাসল। এখানে আমার হাসির অর্থ রুবি চট করে বুঝে নিয়েছে। আর দাঁড়ায় না ও, কামরাঙা গাছের দিকে ছুটে গেল। গণেশ আগেই চলে গেছে। যেন আর একটা কী কথা আমি বলতে চেয়েছিলাম, কিন্তু ঝাঁকড়া মাথার বাতাবি লেবু গাছটার জন্য রুবিকে দেখা গেল না। আমি নিশ্চিন্ত মনে হাতে সিগারেটটা টানতে লাগলাম। রোদটা একেবারে মজে গেছে। ঝিঝির ডাক ক্রমে খড়তর হয়েছে। সুন্দর একটা হাওয়া দিতে আরম্ভ করেছে বলে বাতাবি লেবুর পাতাগুলি থেকে থেকে দুলছিল। দুজনকে দেখতে পাওয়া যাচ্ছিল না, কিন্তু রুবির গলা শুনছিলাম। ওর গলার স্বর শুনে আমি বুঝতে পারছিলাম উৎসাহ বেড়ে গেছে। ওই যে আর একটা পেকে টুসটুসে হয়ে আছে, কেমন হলদে হয়ে আছে, ওই কামরাঙাটা। চেঁচিয়ে বলছিল। একটা পাখি ডাকছিল, কিন্তু পাখির স্বরের চেয়েও রুবির গলা যে অনেক বেশি মিষ্টি। সিগারেট টানতে টানতে আমি তা অনুভব করছিলাম। একটা কথা মনে পড়ে যাওয়ায় হাসলাম, কেননা রুবির ছোট্ট একটা খিলখিল হাসি ইতিমধ্যে আমার কানে এসেছে। অর্থাৎ এতক্ষণ পর, অনেকক্ষণ চেষ্টার পর রুবি বুনোটাকে নিয়ে খেলতে পারছে। রুবি নিশ্চয়ই হাসি দিয়ে তাকানো দিয়ে বোকারাম গণেশের মধ্যে দুষ্টুমি বুদ্ধি জাগাতে পেরেছে। বোধ করে ইচ্ছে করে ওর খোপা লক্ষ্য করে এক আধটা কামরাঙা ছুঁড়ে ফেলতে পারে, তাই রুবির হাসি। জড়বুদ্ধির একটা মানুষকে আমি বাধ্য করে ফেলেছি, হাতের মুঠোয় নিয়ে এসেছি, তাই আমার আনন্দের অবধি ছিল না। এখন রুবিও সেটা পারছে। একটা জানোয়ারকে বশ করে ফেলেছে, তাকে নিয়ে খেলছে। রুবির সঙ্গে এই নিয়ে পরে আলোচনা করা যাবে চিন্তা করে আমি তখনই উঠলাম না, চুপ করে বসে সিগারেট টানতে লাগলাম। যেন আশা করেছিলাম রুবির খিলখিল হাসিটা আরেকবার শুনব। একটা দমকা হাওয়া উঠল, আবার সঙ্গে সঙ্গে থেমেও গেল। আমি একটু নড়ে চড়ে বসলাম, কেননা একটু সময়ের জন্য বাতাসটা কেমন যেন অস্বস্তি জাগিয়ে দিয়ে গেল। বাতাস বন্ধ হবার সঙ্গে সঙ্গে চারিদিকটা যেন বেশি চুপচাপ হয়ে গেল। গাছের পাতা আর নড়ছে না। রুবির গলা শুনছি না, বা ওধারে গাছের ডালে কেউ ফল টল পাচ্ছে সেরকম কিছু আভাসও পাচ্ছি না। পাতার খসখস কি ছোটোখাটো ডাল ভাঙার শব্দ কিছু না। ঝিঝির ডাকটাও থেমে আছে। বুকের মধ্যে কেমন করে উঠল। উঠে আস্তে আস্তে বাতাবি লেবু গাছটার দিকে এগোলাম। এক সময় লেবু গাছ পেছনে ফেলে জঙ্গল মতন জায়গাটা, যেখানে সারি সারি তিনটে কামরাঙা গাছ, সেখানে চলে গেলাম। কাউকে দেখলাম না। অতি সূক্ষ্ম আওয়াজ করে কি একটা পোকা যেন কোনো গাছের শুকনো ডাল না শিকড় যেন কুড়ে কুড়ে খাচ্ছিল। কেমন ভয় হলো মনে। বস্তুত সেখানে কোনো মানুষ চুপ করে বসে বা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে বিশ্বাস করতে বাঁধছিল। এত নির্জন, এমন নিঃসঙ্গ মনে হচ্ছিল বাগানের ভেতরটা। কামরাঙা গাছ দেখা শেষ করে আমি লিচু গাছের কাছে গেলাম। লিচুর সময় না, কাজেই জায়গাটা আরও শূন্য স্তব্ধ মনে হলো। দুবার আমি রুবির নাম ধরে ডাকলাম, তিনবার গণেশকে ডাকলাম, কোনো সাড়া নেই। বা বলা যায় আমার ডাকের উত্তরে আতা বনের ওদিকটা থেকে বাদুড়ের পাখার ঝাপটা ভেসে এলো। আতা জঙ্গলের দিকে যাব কি, বেশ অন্ধকার হয়ে গেছে ততক্ষণে। সাপের হিস হিস শব্দের মতন একটা শব্দও ভেসে আসছিল ওদিক থেকে। তাছাড়া আতা পাকতে আরম্ভ করেনি যে ওরা ওখানে যাবে। আমি নিশ্চিন্ত ছিলাম ওরা সেখানে নেই। আবার পেয়ারাতলায় ফিরে এলাম। দিঘির ধারে ছুটে এলাম। জলের বুক কালো হয়ে গেছে। অন্যদিন এ সময়টা ঝিকিমিকি ছবি ধরে রাখে দিঘিটি আরশি হয়ে। আজ সেরকম কোনো ছবি ছিল না, অথবা ছিল আমি দেখিনি, দেখার চোখ ছিল না।
চোখ দুটো কেমন ঝাপসা হয়ে উঠল একটু সময়ের মধ্যে। ঝাপসা দৃষ্টি নিয়ে যে কথাটা ভাবতে ভাবতে আমি বাগান থেকে বেরিয়ে এসেছিলাম তা ঠিকই হয়েছিল। 8-10 জনের ভাবনার সঙ্গে আমার ভাবনা মিলে গিয়ে তা চিরকালের সত্য হয়ে রইল। কিন্তু মাঝে মাঝে আমার মনে হতো ওরা বাগানেই ছিল, বাগান থেকে বেরিয়ে কোথাও যায়নি। সেই সন্ধ্যার ছবিটা আমার মনে পড়তো। যাকে বুনো বলতাম, গাড়ল বলতাম, সে আর মানুষের আকৃতি নিয়ে ছিল না, বাগানের একটা গাছ হয়ে অরণ্যের সঙ্গে মিশে গিয়েছিল। আর সেই অরণ্য আমাদের বালিগঞ্জের ঝকমকে মেয়ে রুবিকে জীর্ণ করে ফেলেছিল।